প্রহর রেগে আছে, আর সেই রাগ দেখে অথই হাসছে। হাত যে বড্ড সুখানুভূতি হচ্ছে। জীবনের অপ্রাপ্তির হিসেবের পাতা আজ পূর্ণতার গল্পে ভরে যাবে। ইস, জীবন আমাদের কত কে দিয়ে যায়। সুখ, দুঃখ, হাসি, কান্না, মিলন, বিচ্ছেদ, পূর্ণতা, অপূর্ণতা, সবটার উত্থান পতনের জোরেই মানুষ বাঁচে। কেউ সুখের অনুভূতিতে বাঁচে, আর কেউ দুঃখের ছাপ বয়ে বেড়ায় মৃত্যুর আগ পর্যন্ত। খুবই সাদামাটা আয়োজনে প্রহর এবং অথৈর বিয়ে সম্পন্ন হয়। লোকজনের সমাগম বলতে গেলে তেমন কেউ নেই। লুবনার বিয়ের পরপরেই অনেক মেহমান চলে গেছে, কেউ বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিয়ে সম্পূর্ণ হবার পর অথৈকে নিয়ে এক ঘরে বসে আছে নাজিফা। গ্রামের কিছু মানুষ বিয়ের খবর শুনে ছুটে এসেছে। প্রহরের বউকে যেই দেখছে সেই খুশিতে পাকপাকুম করছে। এদিকে অথৈকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে প্রহর, কিন্তু সবার সামনে গিয়ে তো আর সরাসরি বলতে পারছে না যে আপনারা একটু রূপ থেকে বের হবেন। আমি আমার স্ত্রীকে দেখে দুটো চোখকে শান্তি দিতে চাই। প্রহরকে ঘিরে দাঁড়িয়ে আছে ওর কাজিনরা, 16 জনের বিশাল বড় একটা কাজিন গ্রুপ। প্রহরকে আপসেট দেখে প্রহরের বড় জেঠুর ছেলে লাবিব জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? নিজের বউকে 2বার বিয়ে করার পরেও তোমার চেহারা মলিন দেখায় কেন? তোমার তো খুশিতে চোখের পানি আসার কথা। আর আমাদের দেখো, জীবনে শুধু একবার বিয়ে করতে চাই, তবুও বিয়ে করতে পারছি না। আর তুমি নিজের বউকে 2বার বিয়ে করে ফেললে। লাবিবের কথায় হাসির ফোয়ারা বইছে। প্রহর রেগে কটমট দৃষ্টিতে তাকিয়ে লাবিবকে বলল, সব সময় ডাবল মিনিং বের করিস কেন? তুই কি বিয়ে করছিস? তোর কি বউ আছে? কিছুই তো নাই। অতএব কি দাঁড়ালো? তোর যেই জিনিসের অভিজ্ঞতা নাই, তুই কেমনে সেই ব্যাপারে আলাপ করিস? যেই ব্যাপারে তোর নলেজ নেই, সেই ব্যাপার থেকে 10 হাত দূরে থাকবি। যেদিন বিয়ে করবি, বউ আসবে, সেদিন আমার অবস্থা বুঝতে পারবি। প্রহরের কথা শুনে সবাই চুপ হয়ে গেলেও একজন চুপ থাকলো না। সোজা সেখান থেকে উঠে ছাদ থেকে নেমে নাজিফার কাছে গিয়ে HOZ ডিটেলস খুলে বলল। সবটা শোনার পর নাজিফা হেসে ফেলল। মাগরিবের নামাজের পর সবাইকে তাগদা দিল ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য। সবাই চলে যাওয়ার পর নাজিফা শিরিনের হাতে শাড়ির প্যাকেট, গয়নার বক্স দিয়ে বলে যায় অথৈকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে। অতি যত্ন সহকারে অথৈকে সাজিয়ে দিল শিরিন। লাল জামদানি শাড়ি, সিম্পল গলার স্বর্ণের চেইন, কানে সোনার দুল, নাকে নাকফুল, সাথে শিরিনের হাতের জাদুতে যেন অথৈকে অনন্যা বানিয়ে ফেলেছে। সাজানো শেষ হবার পর শিরিন অথৈর থুতনিতে হাত রেখে বলল, প্রহরকে আগড়ে রেখো, তোমাকে অসম্ভব ভালোবাসে। এত বছর ধরে ওকে দেখছি, কখনো এতটা অস্থির হতে দেখিনি যতটা আজ সকালে দেখেছিলাম। যখন তোমাকে নিয়ে বাড়িতে ঢুকলো ঠিক তখনই তোমার জ্ঞান ফিরছিল না বলেই যেন প্রহরের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। পরে আমি এসে সাহায্য করলাম। কিছু সময়ের মধ্যে তোমার চেতনা ফিরে এসেছে। ব্যাস, এতেই যেন আমার ভাইয়ের মুখ বিজয়ের হাসি ফুটে উঠেছে, যেই হাসি আমি সবসময় প্রহরের মুখে দেখতে চাই। তুমি হবে প্রহরের হাসির কারণ। শিরিনের কথা শুনে অথৈ মনে মনে নিজের সঙ্গে নিজেই ওয়াদাবদ্ধ হলো। সে কখনোই প্রহরকে কষ্ট দেবে না। বেশ রাত করেই প্রহরকে ঢুকতে দেয়া হলো অথৈর ঘরে। প্রহর সকলের কাছ থেকে ছাড়া পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। রুমের ভেতরে ঢুকতেই গোলাপ ফুলের সুগন্ধি টের পেল। আশেপাশে চোখ উড়িয়ে তাকাতে নিজের ঘরে আবিষ্কার করল একটি আস্ত ফুলের বাগানকে। লাল গোলাপের সমারোহ। লাল গোলাপের মাঝে আরও একটি লাল গোলাপ ফুটে আছে। সেই ফুলকে দেখা মাত্রই প্রহর স্থির হলো। ধীর পায়ে এগিয়ে যায় সেই ফুলের দিকে। এদিকে অথৈ প্রহরের উপস্থিতি টের পেয়ে শক্ত হয়ে বসে আছে। এতদিনের চেনা জানার বাইরে আজ তাদের মাঝে নতুন সম্পর্ক গড়ে উঠেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, যেখানে কেবল শারীরিক লেনাদেনা নয়, বরং
ভালোবাসার লেনাদেনাও আছে। আসসালামু আলাইকুম অথই। বিবাহিত জীবনের প্রথম অর্থাৎ আজকের রাতটা ভীষণ মূল্যবান আমার কাছে। জানতে চাইবে না কেন? প্রহরের কথায় অথই ঘুমটা তুলে প্রহরকে বলল। লাইট অফ করবেন প্লিজ। ভীষণ ভয় এবং লজ্জা মিশ্রিত কণ্ঠে কথাটি বলল অথই। অথইয়ের কথায় প্রহর থামল, গোলগোল আঁখি দুটিতে এক রাজ্য সমান বিস্ময়। অথইয়ের অনুরোধের সারমর্ম খোঁজার চেষ্টা প্রহরের মাঝে। পর মুহূর্তে সারমর্ম ধরতে পারলে যখন, তখন হো হো করে হেসে উঠল। পুরো ঘরের চার দেয়ালে প্রহরের হাসির প্রতিধ্বনি তুলছে। অথই নিজেকে আরো গুটিয়ে ফেলল। অথচ এমন হবার কথা ছিল না। ভীষণ অন্যরকম হতে পারত আজকের এই মুহূর্ত। জীবনের সবচেয়ে বেস্ট একটা মোমেন্টের স্মৃতি যখন মস্তিষ্কে ক্যাপচার করার কথা, ঠিক তখনই ভয় আর লজ্জা কিনা কাবু করে ফেলেছে তাকে। নিজেকে নিয়ে যেন আজ বিরক্ত বোধ হচ্ছে অথই। না জানি প্রহর এখন তাকে কি ভাবছে। হুট করে পুরো ঘর জুড়ে আধার নেমে এলো। প্রহর অথইয়ের কথা রেখেছে, লাইট অফ করে দিয়েছে। পুরো ঘর জুড়ে কেবল কালো রঙের আবরণ, চোখের ভাষা যাকে আমরা অন্ধকার হিসেবে কল্পনা করি। অথই এবার যেন কিছুটা সাহস পেল। যাক, এবার তাহলে প্রহরকে প্রাণ ভরে দেখা যাবে, আর প্রহর টেরও পাবে না। অথই নিজের মাথার ওড়না হালকা তুলে তাকালো। জানালার সাদা পর্দা ভেদ করেই চাঁদের আবছা আলো আসছে। সে আলোর সাহায্যে অথই দেখল প্রহর ওর দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। প্রহরকে কাছে এগিয়ে আসতে দেখেই অথই নিজের ঘুমটা নামিয়ে চোখ মুখ বন্ধ করে শক্ত হয়ে বসে রইল। 1 মিনিট, 2 মিনিট, তারপর আরো 5 মিনিট অতিক্রম হলো, কিন্তু প্রহরের অস্তিত্ব টের পায় না অথই। অস্থিরতা ভর করে শরীরে। মাথার ঘুমটা সরিয়ে প্রহরকে খোঁজার চেষ্টা করবে যখন, তার আগে আবিষ্কার করলো অন্য এক দৃশ্য। মুহূর্তের মধ্যে মোহাচ্ছন্ন হয়ে পড়ল অথই। উত্তর দিকের জানালার পর্দা সরিয়ে সেখানে দাঁড়িয়ে আছে প্রহর। চাঁদের আলো এসে পড়েছে তার মুখে। সুখী চেহারা নিয়ে তাকিয়ে আছে চাঁদের দিকে। চোখের তারায় আজ আকাশের হাজারো সুখের তারা হাতছানি দিয়ে ডাকছে যেন তাকে। এতটা গভীরভাবে কখনো কি প্রকৃতির মাঝে ডুবেছিল সে? মোটেও না। যান্ত্রিক জীবনে কেবল অফিস আর ঘরই ছিল উপভোগ্য বিষয়। অথৈর অস্তিত্ব সম্পর্কে যেদিন জানতে পারল, ঠিক সেদিন থেকেই যেন জীবনের অন্য এক অর্থ সম্পর্কে অবগত হয়েছে সে। মানুষের সাজানো গোছানো জীবনে একজন ব্যক্তিগত মানুষ প্রয়োজন হয়, যে মানুষটাকে নিজের জীবনের প্রেম, ভালোবাসা, সুখ, দুঃখ, হাসি, কান্নার মতো মুহূর্তে যেন ঠিক 2 ইঞ্চি দূরত্বে সবসময় হাতের নাগালের পাওয়া যায়। প্রহরের জীবনে সেই মানুষটা আর কেউ নয় অথই, যাকে প্রতি সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে নিজের পাশেই যায়। অথই খাট থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে যায় প্রহরের কাছে। প্রহরের থেকে মাত্র 1 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে অথই। অথইয়ের অস্তিত্ব টের পেয়ে যায় প্রহর। যখন অথই খাট থেকে নামছিল, তখন ওর হাতের মুঠো ভর্তি চুরির রিম রিম শব্দ শুনে বুঝে ফেলেছিল যে তার অর্ধাঙ্গিনী ছুটে আসছে। অথই চিন্তিত ভঙ্গিতে প্রহরের দিকে তাকিয়ে বলল, আপনি রাগ করলেন আমার ওপর? আসলে হুট করেই নিজেকে আপনার স্ত্রী হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারছি না, ভীষণ লজ্জা পাচ্ছি, অথচ এমন কখনো হয়নি। অথইয়ের কথা শুনে প্রহর পেছনে ফিরল। চাঁদের আলো এসে পড়েছে অথইয়ের চেহারায়। চাঁদের আলোয় অথইকে এক অন্য রূপে আবিষ্কার করল প্রহর। চেহারা থেকে আলাদা দ্যুতি ছড়াচ্ছে, পরনের গহনাগুলো কেমন চকমক করছে, সেই সাথে অথইয়ের চঞ্চল দুটি আঁখিতে নিজেকে কেমন দেউলিয়া মনে হচ্ছে। আপনি কি রেগে আছেন আমার ওপর? কথা বলছেন না যে? অথইয়ের কথায় কেমন অনুশোচনার সুর ভেসে এলো। প্রহর মৃদু হাসল। আধারের খেলায় অথইয়ের অগোচরেই রয়ে গেল প্রহরের সেই হাসিটা। এক পায়ে গিয়ে অথইয়ের খুব কাছে গিয়ে দাঁড়ালো প্রহর। অথই হকচকিয়ে যায়। দূরে সরে যাওয়ার জন্য যেই পা বাড়ায়, ঠিক তখনই
অথৈর এক হাত টেনে ধরল প্রহর। অথৈ পেছনে ঘুরে তাকায় না, কেবল এতটুকুই বলল, হাত ছেড়ে দিন। হাত যখন ধরেছি তখন ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। এই হাত ধরার জন্যই তো কত শত রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছি, আর আজ সেই হাত কাছের নাগালে পেয়েও ছেড়ে দেব? মোটেও না। পারলে আমি তোমার হাতের সঙ্গে আমার হাতের লক সিস্টেম করতাম। কথাটি বলতে বলতে প্রহর অথৈর হাত সামান্য উঁচু করে হাতের পিঠে অধর ছোঁয়। অথৈ শিউরে ওঠে। জীবনে প্রথম কোনো পুরুষের কাছ থেকে পাওয়া প্রথম স্পর্শ। প্রথম পুরুষটা তার ব্যক্তিগত মানুষ। হুট করে মনের আঙিনায় এক ফালি বসন্তের রোদ্দুর ছুঁয়ে গেল অথৈর। অথৈ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রহর তাকিয়ে আছে তার প্রিয়তমা স্ত্রীর অবনত মুখের দিকে। জানালার গ্রিল গুলিয়ে চাঁদের আলো এসে তাদের সারা গায়ে মাখিয়ে যাচ্ছে। চারপাশে মৃদু বাতাস বইছে। বাতাসের দোলে অথৈর শাড়ির আঁচল দুলছে। আমার দাদি কি বলে জানো? মাঝে মাঝে আমাদের প্রচুর ধৈর্য ধারণ করতে হয় কাঙ্ক্ষিত কিছু পাওয়ার জন্য, হোক সেটা সুখ কিংবা টাকা অথবা শখের মানুষকে নিজের করে পাওয়ার জন্য। আমার টাকা আছে, সুখ আছে, কিন্তু যেদিন থেকে আমার চোখের দৃষ্টি তোমায় খুঁজে পেল, ঠিক সেদিন থেকে মনে হল আদৌ কি জীবনের প্রকৃত সুখ পেয়েছি? মোটেও পাইনি। কোটি টাকার মালিক হয়েও সুখী হতে পারিনি শুধুমাত্র তুমি পাশে ছিলে না বলে। ধৈর্য ধারণ করেছিলাম, রেখেছিলাম নিজের প্রতি, আমার রবের প্রতি বিশ্বাস। আজ দেখো, তুমি আমার স্ত্রী হয়ে, আমার বৈধ প্রেমিকা, আমার চক্ষু শীতলকারী আদরিণী হয়ে উপস্থিত হয়েছ। অথৈ প্রহরের দিকে তাকিয়ে রইল। প্রহর যে খুব চমৎকারভাবে কথা উপস্থাপন করতে পারে আজ আবারও প্রমাণ পেল। প্রহর হাত বাড়িয়ে অথৈর গালে এক হাত রেখে আদুরে গলায় বলল, আমার জীবনে শুধু তোমাকে চাই অথৈ। টাকা গেলে টাকা আসবে, সম্পদ চলে গেলে আবারও গড়তে পারবো। সব কিছুর বিকল্প আছে, শুধু বিকল্প নেই মানুষের। পৃথিবীর প্রতিটা মানুষ অদ্বিতীয়, কেউ কারো মতো নয়। প্রহরের অথৈ কেবল একজন, সেটাই তুমি। তোমাকে হারাতে চাই না। তুমি কখনো ছেড়ে যেও না আমাকে ফেলে। যদি তোমাকে কখনো কষ্ট দিয়ে ফেলি মনের অজান্তে, তবে শুধরে দিও আমার ভুলগুলো। তোকে একলা ফেলে কোথাও যেও না, নয়তো আমার জীবনের সকল ছন্দ হারিয়ে ফেলবো। দূর থেকে রাতের এক নিশাচর পাখির ডাক শোনা যাচ্ছে। কপাট খোলা জানালা দিয়ে হুড় হুড় করে বাতাস প্রবেশ করছে। জানালার পর্দাগুলো খানিকটা নড়ছে। তিমির তলিয়ে যাওয়া ঘরটা কেবল দুটো মানুষের অস্তিত্ব। প্রহরের বাহুতে বন্ধি অথৈ। অথৈ প্রহরের স্পন্দিত বুকে মাথা রেখে বলল, বেশি ভালোবেসে আমাকে দেনাদার বানিয়ে ফেলবেন না যেন, কারণ আপনার মতো এত যত্ন নিয়ে ভালোবাসা দেওয়ার যোগ্যতা কই আমার। যত্ন নিয়ে সবাই ভালোবাসে অথৈ। কারো ভালোবাসা চোখে পড়ে, আর কারো ভালোবাসা লোকচক্ষুর আড়ালে রয়ে যায়। তুমি শুধু আমার পাশে থেকো। মন চাইলে চুলের ফাঁকে হাত রেখে বিলি কেটে দিও। কখনো বা ছাদের কার্নিশে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান গেয়ে শোনাবে, যে গানের একমাত্র শ্রোতা কেবল আমি হব। আমি তোমার মাঝে ভালোবাসা খুঁজে নেব। তোমার কিছুই দিতে হবে না। এখন ওঠো, নামাজ পড়তে হবে। প্রহর অথৈর হাত ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ানোর আগে অথৈ প্রহরকে থামিয়ে বলল, এশার ওয়াক্তের নামাজ দাদির ঘরে আদায় করেছি আমি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ব। তুমি কি খুশি নাও আমাকে নিয়ে, কিংবা তোমার নতুন জীবন নিয়ে? প্রহরের কথার জবাবে অথৈ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়, অর্থাৎ সে খুশি। তাহলে কি উচিত নয় আল্লাহকে শুকরিয়া জানানো? ধরো আমাদের শখের জিনিস কেউ কিনে দিয়েছে, তাহলে কি আমরা সেই মানুষটাকে ধন্যবাদ না জানিয়ে চলে যাব? মোটেও না। আমরা তাকে ধন্যবাদ জানাবো অথবা ট্রিট দিব। এখন সেই জিনিসটা যদি রবের উদ্দেশ্যে হয়, তবে কেন এত কার্পণ্যতা? আল্লাহর আমাদের পছন্দের মানুষের সঙ্গে জীবন জুড়ে দিয়েছেন, তাহলে কি আমাদের উচিত না আল্লাহকে কৃতজ্ঞতা জানানো? ভারী শাড়ি পরে নামাজ পড়তে পারবে না। অথৈর কথা শুনে প্রহর মুচকি হেসে ফেলল। যাক, পাগলিটা বুঝল তবে। প্রহর বাইরে যেতেই অথৈ শাড়ি চেঞ্জ করে ব্লু কালারের 3 পিস পরে নিল। ওয়াশরুম থেকে উঁচু করে এসে মাথার ওড়নায় 2 প্যাচ দিয়ে দরজা খুলে প্রহরকে ডাক দিল। প্রহর অথৈয়ের
নীলরাঙা ওড়নার ফাঁকে অথৈর মেহেজা মুখ দেখে থমকে যায়। শুকনো ঠোক গিলে মনে মনে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে রুমের ভেতর ঢুকলো। প্রহর অজু করে এসে দেখলো অথৈ জানামাজ বিছিয়ে রেখেছে। একটি জানামাজ আগে আর একটি জানামাজ পেছনে। সামনের জানামাজে দাঁড়ালো প্রহর আর পেছনে অথৈ। প্রহরের ইমামতিতে নামাজ আদায় করলো অথৈ। জীবনের ঘটে যাওয়া অন্যতম সবগুলো ঘটনার মধ্যে এই মুহূর্তটা যেন সবচেয়ে দামি অথৈয়ের কাছে। নামাজ শেষ, জানামাজ ভাঁজ করে আলমারিতে রেখে বিছানার কাছে আসতেই প্রহর অথৈয়ের হাত ধরে নিজের সামনে টেনে এনে দাঁড় করিয়ে মাথায় হাত রাখলো। তারপর বিড়বিড় করে কিছু পড়ছে। অথৈ সেই ভাগে জিজ্ঞেস করেই ফেললো, কি করছেন? দোয়া পড়েছি। বিয়ের প্রথম রাতে স্বামী তার স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়তে হয়। দোয়াটি কি? হে আল্লাহ, আমি তার কল্যাণটুকু এবং যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন, সেটা প্রার্থনা করি। আর তার অনিষ্ট থেকে ও যে অনিষ্টের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন, তা থেকে আশ্রয় চাই। প্রহরের কথা শেষ হওয়া মাত্রই অথৈ সরে যেতে যাচ্ছিল। ঠিক তখনই অথৈকে বাধা দেয় প্রহর। অথৈ কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিসিয়ে বলল, আরও একটা দোয়া পড়তে হয় বুঝলে, কিন্তু তোমার দেনমোহরের টাকা পরিশোধ করতে পারিনি, তাই আপাতত সেই দোয়ার আমল করা হচ্ছে না আমার। কথাগুলো বলেই অথৈকে চোখ মারল প্রহর। অথৈ ভীষণ লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল আর প্রহর হো হো করে হেসে উঠল। জানালার গ্রিল গুলিয়ে চাঁদের আলোর টুকরো এসে পড়েছে অথৈয়ের চেহারায়। কিছু সময়ের জন্য প্রহর থমকায়, মুগ্ধ হয়। নিজের নামখানা সেরা ভাগ্যবানদের তালিকায় জড়ো করতে ইচ্ছে করে। হুট করেই বদলে যাওয়া জীবনটাকে ভীষণ সিনেমাটিক মনে হয়। পরক্ষণেই রবের প্রতি ভীষণ আস্থা জন্মায়, কারণ রব চেয়েছেন বলেই অথৈ আছে তার খুব কাছেই আছে। প্রহর মন্ত্রমুগ্ধ হয়ে অথৈয়ের গাল ছুঁয়ে দেখল। ঘুমন্ত অথৈ খানিকটা নড়ে উঠল। প্রহর মুচকি হেসে অথৈয়ের আরো ঘনিষ্ঠে এসে কানের কাছে মুখ রেখে ফিসফিসিয়ে বলল, তোমাকে ভীষণ ভালোবাসি আমার বউ। কথাটি বলেই সরে এলো প্রহর। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। অথৈ চোখ খুলে তাকালো। তিমিরে ঘেরা ওদের কুঠিরে কেবল জানালা দিয়ে আসা চাঁদের অতি সামান্য আলোতে প্রহরের মুখের দিকে তাকিয়ে অথৈ মনে মনে বলল, আপনাকেও আমি ভীষণ ভালোবাসি প্রহর। হুট করে চাঁদের আলো মিলিয়ে গেল কালো মেঘের অন্তরালে। তারায় ভরা ঝলমলে আকাশ হুট করে অন্ধকারে তলিয়ে যায়। বাতাসের দৌড়ে গাছপালা যেন তাল মিলে এদিকে সেদিকে দুলছে। ধীরে ধীরে বৃষ্টি নেমে এলো পৃথিবীর বুকে। টুপ টুপ বৃষ্টির শব্দ শুনে প্রহরের ঘুম ভাঙল। চোখ খুলে তাকাতেই নিজেকে আবিষ্কার করলো অন্যভাবে। বা পাশের বাহুতে কারো অস্তিত্ব টের পাচ্ছে। অথৈ বেঘুরে ঘুমিয়ে আছে প্রহরের বাহুর উপরে। প্রহর আরেকটু খুঁটিয়ে দেখতেই বুঝতে পারল অথৈয়ের হাত ওর বুকের উপর। অথৈকে রেখে উঠতে মন চাইল না তখন। নিজের বুকের ভেতর উথাল পাথাল ঢেউ সামাল দেবার জন্য অথৈকে প্রয়োজন। বুকের মাঝে অথৈকে আরো শক্ত করে জড়িয়ে প্রশান্তের শ্বাস ছেড়ে অথৈয়ের কপালে চুমু এঁকে দিল। অথৈ প্রহরের স্পর্শ টের পেল কিনা কে জানে, তবে প্রহরের বুকে মুখ লুকিয়ে রাখল। সকালে, কিরে প্রহর, তোর বইয়ের কপালে, গালে, হাতে পায়ে লাল এগুলো কি দেখা যাচ্ছে? ইতিভাবের কথায় পুরো ডাইনিং টেবিল জুড়ে একটি অদৃশ্য বোমা বিস্ফোরণ করছিল। প্রহরের বাবা মা, অথৈয়ের বাবা মা যেন লজ্জায় এইটুকুন হয়ে গেল ছেলে মেয়েদের সামনে। অথৈ বোকা হয়ে নিজের হাত পায়ের দিকে তাকাচ্ছে। প্রহর বিস্ফোরিত চোখে তাকালো ইতিভাবের দিকে। মশা কামড়ালে যেই দাগ হয় সেই দাগগুলো কখনো দেখনি ভাবি? আজব তো আপনি, কখন কোথায় কি বলতে হয় সেই সেন্সটুকু তো আপনার মাঝে নেই। প্রহর প্রায় বিরক্তি প্রকাশ করেই বলল কথাটি। ইতিভাবে এবার
নিজেই অপ্রস্তুত হয়ে গেছেন। মশার কামড় শব্দটা শুনে অথয়ের মা নাশতা ছেড়ে উঠে এসে অথয়ের পাশে দাঁড়িয়ে পড়ল। মায়ের কথায় অসহায়ের মতো মুখ করে অথই বলল, আসলেই হবে? মা, এই বিষয়টাকে একটু বাদ দেবে প্লিজ, আমার লজ্জা লাগছে ভীষণ। কথাটি সকলের কানে পৌঁছতেই হাসির রোল পড়ে গেল। সবার কাণ্ডে এবার যেন আরো লজ্জা পেল অথই। নাশতা রেখেই চলে গেল। প্রহর ডাক দিতে গিয়েও দেয় না। এরই ফাঁকে অথয়ের মা অথয়ের মশারির ব্যাপার সবাইকে জানিয়ে দিল। অথয় মশারি টাঙানো ছাড়া যে ঘুমায় না, এই কথাটি এবার সকলেই জেনে গেল। নাস্তা শেষে প্রহর ইতিভাবের কাছ থেকে অথয়ের জন্য নাস্তা চেয়ে নিল। ইতিভাবে একটি প্লেটে রুটি, ডিম ভাজা এবং 2টো রুটি সাজিয়ে দিল। প্রহরের কাছে ক্ষমা চাইল। প্রহর কিছু না বলে নাস্তা নিয়ে অথয়ের কাছে চলে গেল। কে দেখল তার অভিমানী বউ জানালার সামনে মলিন মুখে দাঁড়িয়ে আছে। প্লেট খাবারের উপর রেখে দরজা বন্ধ করে অথয়ের পেছনে গিয়ে দাঁড়ালো। এইটুকু সময়ের ভেতর অথই কেবল একবারের জন্য তাকিয়েছিল। এই যে প্রহর এখন ওর পেছনে দাঁড়িয়ে আছে, এতে ওর কোনো রিয়াকশন নেই। প্রহর অথয়ের অভিমানটুকু বুঝতে পারল। পেছন থেকে অথয়কে নরম করে জড়িয়ে ধরে সফট কণ্ঠে বলল, তুমি কি জানো তোমাকে আমি কেন এত বেশি ভালোবাসি? প্রহরের প্রশ্ন শুনে অথয় মাথা নাড়ায়। সে জানে না। প্রহর আরো শক্ত করে অথয়কে বুকের মাঝে চেপে ধরে বলল, তুমি অনবরত কথা বললে আমার মনে হয় জীবন্ত এক মানবী টিয়া আমার আশেপাশে ঘুরছে, যার অনবরত কথায় আমার মন বাগিচায় কেবল ভালোবাসার কমলা ফুল ফোটে। স্বল্প সময়ের এই জীবনে আরো বেশ কিছুদিন বাঁচতে ইচ্ছে করে, বুঝলে আমার বউ? প্রহরের বলা শেষের বাক্যগুলো শুনে অথই ঘুরে দাঁড়ালো। প্রহরের চোখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে ওর চোখ দুটো জলে ভরে উঠল। অথয়ের চোখের কার্নিশ ছুঁয়ে জল গড়িয়ে পড়ার আগে প্রহর মুছে ফেলল চোখের জল। 2 হাতের আঁচলের মাঝে অথয়ের মুখখানা ধরে প্রহর শীতল কণ্ঠে বলল, মানুষের জীবনের সর্বশেষ ভবিষ্যৎ হলোই মৃত্যু। মানুষ যখন দুনিয়ায় আসে তখন তার মৃত্যু তার জন্য অপেক্ষা করতে শুরু করে। কারো স্বল্প সময়ের জীবন তো কারো দীর্ঘ জীবন। মৃত্যুদূত একদিন হুট করে এসে পাকড়াও করবে। সেদিন দুনিয়ার কোনো পিছু টান আটকাতে পারবে না। চলে যেতে হবে মৃত্যুদূতের সঙ্গে অসীম যাত্রায়। অতএব আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকাটা জরুরি। কিন্তু আমরা মানুষের জীবনের সকল আয়োজন যতটা যত্ন নিয়ে করি, এর সিকি ভাগও আমরা জীবনের শেষ মুহূর্তের জন্য ইনভেস্ট করি না। অথয়ের চোখের জল মুছতে মুছতে কথাগুলো শেষ করল প্রহর। অথয় প্রহরের দিকে তাকিয়ে বলল, এতটা গভীরভাবে কখনো এই বিষয়ে ভেবে দেখিনি। আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে কাজ হবে না, বরং ইহকাল এবং পরকালের জন্য আমাদের ঝুলিতে অসংখ্য নেকি জমাতে শুরু করতে হবে। প্রহরের কথাগুলো শুনেই অন্যমনস্ক হয়ে অথয় চলে যাচ্ছিল। ঠিক তখনই প্রহর অথয়ের কোনোই ধরে নিচের দিকে টেনে এনে ধরল। অথয় প্রশ্নবোধক চাহনি ছুড়ে দিল প্রহরের দিকে। প্রহর সেই চাহনি উপেক্ষা করে অথয়কে আরো কাছে টেনে এনে তার করিয়ে ফিস ফিস করে বলল, মশারি টাঙিয়ে ঘুমাতে পারো না, এটা আমাকে বললে কি ক্ষতি হতো বলো? শুধু শুধু মশা কামড় খেলে মাঝখানে বদনামি হলো আমার, লজ্জা পেলে তুমি। রাতে কি হয়েছিল কে জানে, এত গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম যে মশার কামড় অতি টের পাই। আপনাকে মশা কামড়ায়নি? কথাটি বলেই অথয় প্রহরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এদিকে প্রহর দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, আসলে অথই হয়েছে কি, মশারা চান্স পায়নি আর কি। আমার বউ যেভাবে আমার বুকের মাঝে সেধিয়েছিল, তাতে মশারা আমার উপর রেগে গিয়ে আমার বউকে কামড় দিয়ে চলে গেল। প্রহরের দুষ্টুমি ভরা কথাগুলো শুনে অথই রেগে মেগে বের হয়ে গেছে। আর প্রহর হাসতে হাসতে অথয়ের পেছনে পেছনে বের হয়ে এলো। অথই হাঁটতে হাঁটতে পুকুর ঘাটে চলে এলো। পেছনে পেছনে প্রহর চলে এসেছে। অথই পেছনে ঘুরে বলল, কিছু বলবেন? কি বলবো? আমি তো তোমার অভিমান ভাঙাতে এলাম, এখন দেখি তোমাকে কিছু জিজ্ঞেস করার আগে উল্টো আমাকে প্রশ্ন করছো। প্রহরের কথা শেষ হতেই অথই খানিকটা এগিয়ে এসে প্রহরের মুখোমুখি দাঁড়িয়ে বলল,
অভিমান ভাঙাতে এসেছেন? অফকোর্স। ঢাকায় কবে যাব আমরা? আগামীকাল। আমি আজই যেতে চাই। অভিমান ভাঙানোর শোধ কি তবে অন্যভাবে দিতে হচ্ছে? আমি কিছুই জানি না, ব্যাস এতটুকু জানি আজই চলে যেতে হবে আমাদের। কথাগুলো বলার সময় অথৈকে কেমন বিমর্ষ মনে হচ্ছিল প্রহরের কাছে। তাই অথৈকে এ বিষয়ে আর কোনো কথা না বলেই হাত ধরে বলল, তুমি বলছো তার মানে আজই আমরা ঢাকায় ফিরবো, কিন্তু একটা ব্যাপার ছিল। অথৈ প্রহরের চোখে দৃষ্টি রেখে বলল, কি ব্যাপার? তোমাকে এখন আমার সঙ্গে আমাদের বাড়িতে নিতে পারবো না। কেন? ভীষণ বিচলিত হয়ে প্রশ্ন করল অথৈ। অথৈয়ের কাণ্ডে প্রহর মুচকে হেসে বলল, বাহ, আমার অথই দেখি ভীষণ তাড়া। আপনাকে ছাড়া নিজেকে কল্পনা করতে ভয় হয় আমার। যেখানে সাময়িক বিচ্ছেদ ঘটুক সেটাও আমি চাই না। অথৈয়ের কথায় প্রহর শান্তি পেল। অথৈয়ের হাতটা ভীষণ শক্ত করে চেপে ধরে বলল, সাময়িক বিচ্ছেদের পর যদি তুমি জন্মান্তরের জন্য আমার হও, তবে তো সাময়িক বিচ্ছেদ গ্রহণ করতেই হবে আমাদের। তোমার বাবা মা এবং আমার বাবা মায়ের ইচ্ছে তোমার আমার ওয়ালিমা বিশাল আয়োজনে আয়োজিত হোক। আজ হলো শনিবার, আজ থেকে ঠিক 5 দিন পর শুক্রবারে আমাদের ওয়ালিমা হবে এবং সেদিনই তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে। অথৈ যেন খুশি হতে পারল না এই খবরে। অথচ এই খবর শোনার পর ওর ভীষণ খুশি হবার কথা। ওর বাবা মায়ের মেয়ে হয়ে আরো 5 দিন তাদের সঙ্গে সময় কাটাতে পারবে। প্রহর অথৈয়ের শুকনো মুখখানা দেখে হয়তো মনের খবর টের পেয়েছে। অথৈয়ের গালে এক হাত রেখে আদুরে গলায় বলল, 5 দিন তোমার বাবা মায়ের সঙ্গে সময় কাটিয়ে নাও, এরপর তো তাদের সঙ্গে তোমার দেখা কবে হবে কে জানে। বাল্যকালের বউয়ের সঙ্গে কতদিনের দূরত্ব কাটিয়ে এক হব, তখন কি আর চাইলেই বউকে শ্বশুর বাড়িতে পাঠাতে ইচ্ছে করবে? আপনি আমার মন ভোলানোর জন্য কথাগুলো বলছেন, তাই না? মোটেও না, তুমি নিশ্চিত হয়ে বাড়ি ফিরে যাও। আমি তোমারই আছে, তোমারই থাকবো আমার বউ। সেদিন বিকেলে রওনা হয় প্রহর, অথৈ এবং তাদের পরিবার। প্রহর এবং অথৈ একটি গাড়িতে করে এসেছে। প্রহরের গাড়ি এসে অথৈয়ের বাড়ির সামনে থামল। প্রহর গাড়ি থেকে নেমে এসে অথৈয়ের পাশে এসে দরজা খুলে দাঁড়ালো। অথৈ মুখ কালো করে বের হয়ে এলো গাড়ি থেকে। আলফাজ এবং সাবিনা এখনো আসেনি, তাই অথৈ এবং প্রহর অপেক্ষা করছে তাদের জন্য। অথৈ কোনো কথা বলছে না দেখে প্রহর বলল, এভাবে মুখ কালো করে রেখেছো কেন? তোমার এই অন্ধকার মুখখানা দেখে গেলে কি রাতে আমার ঘুম আসবে বলো? এমনিতেই তোমার অভ্যাস আমার গায়ে লেগেছে। ঘুম তো বোধ হয় আগামী শুক্রবার ছাড়া কপালে নেই। রোজ সকালে এসে আমার সঙ্গে দেখা করবেন। আমার ঘুম ভাঙার পর যেন আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে পাই। যদি আমার শর্তে রাজি থাকেন তবে আমি আগামী শুক্রবার অবধি অপেক্ষা করব। আর যদি শর্তে রাজি না থাকেন তবে আমি আজই আপনার সঙ্গে আপনার বাড়িতে ফিরে যাব। অথৈয়ের কথায় প্রহর মুচকি হেসে অথৈয়ের কপালে টোকা দিয়ে বলল, পাগল একটা, যাও, তোমার শর্তেই আমি রাজি। রোজ সকালে ঘুম ভাঙার আগেই দেখবে তোমাদের বাড়িতে এসে আমি হাজির। শ্বশুর বাড়িতে যাই, আমার আলাদা একটা সম্মান ছিল, সেটাও বুঝে বইয়ের জন্য জলাঞ্জলি দিতে হবে এখন। প্রহরের কথায় হাসছে অথৈ, আর অথৈয়ের হাসি দেখে মুগ্ধ চোখে তাকিয়ে রয় প্রহর। এই মুহূর্ত কখনোই শেষ না হোক, চলতে থাকুক আমৃত্যু সময় ধরে। ভোর হতে তখন ঢের বাকি। প্রহর বিছানা ছেড়ে উঠেছে প্রায় মিনিট 10 আগে, কারণ অথৈকে কথা দিয়েছে রোজ সকালে অথৈ জেগে উঠতেই জাগতিক সকল বস্তুর আগে যেন প্রহরের মুখখানা দেখতে পায়। প্রহর ওয়াশরুম থেকে বের হয়ে ফজর ওয়াক্তের নামাজ আদায় করলো আগে, তারপর গাড়ির চাবি নিয়ে সোজা রওনা হলো অথৈদের বাড়ির উদ্দেশ্যে। গেটের সামনে ঘুমিয়ে ঝিমুতে থাকা দারোয়ান প্রহরকে গাড়ি নিয়ে বের হতে দেখে ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করে ফেলল। দারোয়ানের কথায় মুচকি হেসে প্রহর গাড়ির জানালা দিয়ে মাথা বের করে বলল, আমার যে বিয়ে হয়েছে এটা নিশ্চয়ই জানো। জি জানি।
আমার সেই বিয়ে করা বউকে দেখতে যাচ্ছি। বাড়ির কেউ আমার খোঁজ করলে সকাল হলে জানিয়ে দিও আমি কোথায় আছি। দারোয়ান প্রহরের কথায় সায় জানিয়ে গেট খুলে দিল। প্রহর তার অথয়ের কাছে ফিরে যাচ্ছে। এদিকে কালো আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে সাদায় পরিণত হচ্ছে। গাড়ি অথয়েদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। প্রহর গাড়ি থেকে বের হয়ে সোজা অথয়ের রুমের ব্যালকনির দিকে তাকালো। সাদা চুড়িদার পরিহিতা এক এলোকেশের ঘুমাচ্ছন্ন চেহারা দেখে পরপর দুটো হার্টবিট মিস করলো যেন প্রহর। অস্বাভাবিক গতিতে কাঁপতে থাকা হৃদয়ের উপর বা হাত চেয়ে রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে তাকিয়ে পকেট থেকে মোবাইল বের করে কল করলো। অথয়ের হাতে থাকা মোবাইল ভাইব্রেট হচ্ছে। অথই কল রিসিভ করলো ঠিকই, তবে চুপ করে রইল। চারদিকে শুধু নীরবতা বিরাজ করছে। দুটো মানুষের হৃদয় তখন উথাল পাতাল ঢেউয়ের জোয়ার আছড়ে পড়ছে হৃদয়ের কোলে। হ্যালো অথই, কথা বলবে না আমার সঙ্গে? দেখো তোমায় একটুখানি দেখার আশায় ছুটে এসেছি। হ্যাঁ অথই। এই অথই। ডাক শোনার পর অথইয়ের সারা শরীরে অজানা শিহরণ বয়ে যায়। এতটা মায়া, এতটা আকর্ষণ প্রহরের কণ্ঠ ছাড়া পৃথিবীর আর কারো কণ্ঠে আছে কিনা জানা নেই অথইয়ের। কম্পিত গলায় বলল, সাদা পাঞ্জাবিতে কিন্তু আপনাকে হ্যান্ডসাম দেখাচ্ছে। আপনাকে ছাড়া আজ একাকী রাত্রি পার করে কথা অনেক জমে গিয়েছিল, কিন্তু আপনাকে দেখে যে আমার সকল অভিযোগ ভালোবাসায় পরিণত হয়ে গেছে। কোথাও যাবে? এত সকালে নিস্তব্ধ নগরীতে ঘুরতে বেশ লাগবে, যেখানে কেবল তুমি আর আমি। ভালোবাসাবাসিতে না হয় আজ আমরা সকালের স্নিগ্ধ আলোয় গা ভাসাবো। প্রহরের কথা শেষ হতে না হতেই অথই ওর ঘরে গিয়ে চট করে বোরকা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে দ্রুত নিচে নেমে এলো। হাঁটতে হাঁটতে বোরকায় নিজেকে জড়িয়ে মাথায় খুব সুন্দর করে ওড়না জড়িয়ে গেট খুলে বের হয়ে এলো। প্রহর অথইকে বের হতে দেখে এগিয়ে এলো সামনে। অথইয়ের দিকে হাত বাড়িয়ে দিল। অথই সেই বাড়ানো হাতে হাত রেখে প্রহরের চোখে দৃষ্টি রেখে বলল, এত ভোরে কষ্ট করে এসেছেন কেন? তোমার ঊর্ধ্বে কোনো কিছুই আমার নয়। তুমি আগামী 5 দিন রোজ সকালে আমাকে দেখতে চেয়েছো, আর আমি কিনা সামান্য এই আবদারটুকু পূরণ করতে পারবো না। কথাগুলো বলতে বলতে অথইয়ের কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল প্রহর। অথই লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। অথইয়ের গালে আলতো করে হাত রেখে বলল, এইভাবে লজ্জা পেও না। কখন জানি আমার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বলো তো অথই, এই মুহূর্তে কি করে নিজেকে সামাল দিই? প্রহরের নিঃশব্দ বলায় কথাগুলো চোখ বন্ধ করে শুনছিল অথই। ওই নিঃশব্দ চোখে কি করে প্রহরের নিঃশব্দ গলায় বলা কথাগুলো চোখ বন্ধ করে শুনছিল অথই। ওই নিঃশব্দ চোখে কি করে চোখ রাখবে? আচমকা বন্ধ চোখের পাতায় ভেজা চুমুর স্পর্শে কেঁপে উঠল অথই। প্রহরের বুকের কাছে পাঞ্জাবি শক্ত করে মুঠো করে চেপে ধরল। ব্যাস এতটুকু ছিল। প্রহর অথইকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরল। অথই যেন এতক্ষণ এই আশ্রয়টুকুর আশায় ছিল। নিজের লজ্জারাঙা মুখটা প্রহরের বুকের মাঝে লুকিয়ে মৃদু স্বরে বলল, আপনি বাড়িতে ফিরে যান। কেন? খানিকটা অবাক হয়ে প্রশ্ন করল প্রহর, কিন্তু অথইকে বুকের বাঁধন থেকে মুক্ত করল না। অথই নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে করতেই বলল, আপনি যে কথাগুলো বলছেন বিশ্বাস করুন, আমি বোধহয় দম বন্ধ হয়ে মরে যাব। প্রহর অথইকে বাঁধন থেকে মুক্ত করে দিল। অথই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পারলে এখান থেকে এক ছুটে দৌড়ে চলে যেত ঘরে। প্রহর বেশ কিছুক্ষণ অথইকে পর্যবেক্ষণ করলো, তারপর কি মনে করে বলল, যাও তুমি, সন্ধ্যায় দেখা হবে। কথাটি বলে আর দেরি করেনি প্রহর।
সোজা গাড়িতে বসলো আর সাই করে গাড়ি নিয়ে রওনা হলো। এদিকে অথই প্রহরের কাণ্ড দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। লোকটার যে মাঝে মাঝে কি হয় আল্লাহ জানে। সন্ধ্যায় দেখা হবে কথাটি বললো কেন? আচ্ছা, প্রহর কি আমার কথা রাগ করেছে? কথাটি মাথায় আসতেই অথই জিভ কেটে ঘরের দিকে ছুটল। প্রহরকে কল করতে হবে, নিশ্চয়ই রাগ করে চলে গেছে। ঘরে ঢুকে সর্বপ্রথম খাটের ওপর থেকে মোবাইল হাতে নিয়ে কল করলো প্রহরের নাম্বারে, কিন্তু কল ঢুকছে না। অথয়ের এবার ভীষণ চিন্তা হচ্ছে। দিন গড়িয়ে বিকেল হলো, কিন্তু প্রহরের মোবাইলে কল যাচ্ছে না। অথয় চিন্তিত হয়ে ঘর থেকে বেরিয়ে ওর মায়ের কাছে যাচ্ছিল কিছু বলার জন্য। এমন সময় কালো মুখোশধারী কিছু লোক এসে অথয়ের মুখের উপর কিছু একটা স্প্রে করলো। কিছুক্ষণের মধ্যেই অথয় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। মুখোশধারী লোকগুলোর মধ্যে একজন তার মোবাইল বের করে কাউকে কল করে বলল, কাজ হয়ে গিয়েছে, অতি আমার কোলে। চুপ! এই কথাগুলো বলার সাহস কোত্থেকে পেলি তোরা? ওর কাছ থেকে দূরে থাক, ওকে ভুলেও স্পর্শ করবি না, নয়তো তোদের কি হাল করবো আমি কল্পনাও করতে পারবি না। আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই চলে এলো সেই ব্যক্তিটি। এসেই অথয়কে কোলে তুলে নিল আর সেই মুখোশধারী লোকগুলোর উপর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, আজ আমার মুড ভালো, নয়তো তোদের আজ রক্ষা করার কেউ ছিল না। লোকগুলো ভয় কাঁপছে। অথয়কে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল অজানা মানুষটা। এদিকে প্রহর বরবেশে অপেক্ষা করছে তার অথয়ের জন্য, ঠোঁটের কোণে বাঁকা হাসি। অথয়কে আজ চিরতরের জন্য নিজের কাছে নিয়ে আসবে। হুট করে সারপ্রাইজ পেয়ে অথয় কি রিয়াকশন হবে ভেবে প্রহর আসছে। আসলেই হবে? অথৈদের বাড়ির কারো নাম্বারে কল ঢুকছে না, তুই একটা কল করে দেখ তো। নাজিফা ভীষণ চিন্তিত ভঙ্গিতে কথাগুলো বলল। প্রহর দ্রুত ওর মোবাইল দিয়ে কল করলো অথয়ের মায়ের নাম্বারে, কিন্তু কল যাচ্ছে না। প্রহর ওর মায়ের দিকে তাকিয়ে বলল, আমি এখন কি করব? মানে কি করবে আবার? কি কনভেনশন সেন্টারে চল, ওনারা সময় মতো চলে আসলেই হলো। কিন্তু তাছাড়া আজ সারাদিন অথয়ের সঙ্গে আমার যোগাযোগ হয়নি। ধরতে গেলে আমি ইচ্ছে করেই ওর সঙ্গে যোগাযোগ করিনি। ওর কিছু হলো না তো আবার? তুই যা অথৈদের বাড়িতে, ওসব সারপ্রাইজের দরকার নেই, সোজা অথৈকে নিয়ে কনভেনশন সেন্টারে আসবি। নাজিফার কাছ থেকে বিদায় নিয়ে বের হলো প্রহর। পথ যেন ফুরোচ্ছে না, অথচ 20 মিনিটের রাস্তা কোনো রকমে পথ পেরিয়ে অথয়দের বাড়ির সামনে এসে পৌঁছালো প্রহর। গাড়ি থেকে বেরিয়ে এক দৌড়ে চলে গেল বাড়ির ভেতরে। ভেতরে ঢুকতেই যেন সব কেমন দেখাচ্ছিল। প্রহরের মনে বিপদের কুকাইছে। সেই সব ভাবনাকে পাত্তা না দিয়ে যখন দোতলায় পৌঁছালো, ঠিক তখনই প্রহরের মনে হলো এই দৃশ্য কি কখনো কল্পনায় ভেবেছিল? মোটেও না। তবু কেন দেখতে হলো? ঘরের পুরো মেঝে রক্তে লাল হয়ে আছে। এক পাশে পড়ে আছে আলফাজের দেহ, অন্য পাশে সাবিনার। দুজনের দেহের গলাকাটা অংশ দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। প্রহর কোনো রকম নিজেকে সামলে নিল। হুট করে অথয়ের কথা মনে পড়তেই প্রহরের দেহ যেন অসাড় হয়ে গেল। অথয়ের কিছু হলো না তো আবার, এই ভেবে অসাড় দেহটাকে কোনো মতে টেনে হিচড়ে নিয়ে গেল অথয়ের ঘরের ভেতরে। কিন্তু পুরো ঘর ফাঁকা, কেউ নেই, শূন্যতায় ঘেরা। ব্যাস এতটুকু মনে ছিল প্রহরের। চেতনা হারিয়ে পড়ে রইল অথয়ের ঘরে। কনভেনশন সেন্টারে অপেক্ষারত প্রহরের বাবা মা যখন দেখলেন 2 ঘন্টা পেরিয়ে গেছে অথচ প্রহর বা অথই কেউই ফিরে আসছে না, ঠিক তখনই ওনারা দেরি না করে বেরিয়ে পড়লেন। অথইদের বাড়িতে ঢুকতেই প্রাণপ্রিয় বান্ধবী এবং তার স্বামীর এমন মৃত্যু দেখে নাজিফা ভেঙে পড়লেন। অবচেতন মনেই
প্রহর এবং অথৈর কথা মনে পড়ল। দোতলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। এই ফাঁকে প্রহরের বাবা পুলিশকে কল করলেন। দোতলায় অথৈর ঘরে ঢুকতেই দেখলেন প্রহর নিচে পড়ে আছে। নাজিফা ছেলের কাছে গিয়ে বসলেন, মাথা কোলে তুলে নিলেন। প্রহরকে ডাকছেন, কিন্তু প্রহরের কোনো রেসপন্স নেই। নাজিফা কাঁদতে কাঁদতে প্রহরের বাবাকে ডাক দিলেন। স্ত্রীর ডাক শুনে প্রহরের বাবা এসে দেখলেন তার ছেলের অবস্থা। আর কোনো কিছুতে মাথা ঘামালেন না। নাজিফাকে রেখেই প্রহরকে নিয়ে নিজেই হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কারণ যে কোনো মুহূর্তে পুলিশ আসবে, কাউকে না কাউকে থাকতে হবে এখানে। ড্রাইভারের সাহায্য নিয়ে প্রহরকে গাড়িতে তুলে রওনা হলো হসপিটালের উদ্দেশ্যে। এদিকে নাজিফা তখন ভয়ে আতঙ্কে মূর্ছা যাবার উপক্রম। সেই ঘটনা পেরিয়ে যাবার আজ ৫ম দিন। সেদিন প্রহর মাইল্ড স্ট্রোক করে, তবে আল্লাহর অশেষ দয়ায় বড় বিপদের হাত থেকে রক্ষা পায় সে। সাবিনা এবং আলফাজের ময়নাতদন্ত শেষে দাফন হয়, কিন্তু অথৈর কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রহর যেন বেঁচে থেকেও মৃত্যুর মতো অনুভূতিতে জড়িয়ে আছে। আজ হসপিটাল থেকে ডিসচার্জ পেয়েছে প্রহর। প্রহর চুপচাপ, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। মলিন মুখখানায় কেবল অথৈকে হারিয়ে ফেলার তীব্র বেদনা প্রকাশ পাচ্ছে। ডিসচার্জের সকল ফর্মালিটিস সম্পূর্ণ করে প্রহরের বাবা যখন কেবিনে এলেন, ঠিক তখনই প্রহর পেট ছেড়ে উঠে দাঁড়ালো। নাজিফা ছেলেকে ধরতে আসছিল, ঠিক তখনই প্রহর হাতে ইশারা করলো, অর্থাৎ প্রয়োজন নেই। তুই কোথাও যাচ্ছিস? নাজিফা প্রশ্ন করলো ছেলেকে। প্রহর ওর মোবাইল বের করে কাউকে কল করতেই যাচ্ছিল। ওর আম্মির প্রশ্ন শুনে বলল, হ্যাঁ। কোথায়? অথৈকে খুঁজতে। অথৈকে খোঁজার জন্য পুলিশ আছে। তুই এত অসুস্থ শরীর নিয়ে কি করবি? যদি তোর কিছু হয়ে যায়? আমি অথৈকে যদি আমি খুঁজে না পাই তবে এমনিতেই মরে যাব। আজ 5 দিন ধরে আমি কাপুরুষের মতো হসপিটালের বেডে শুয়ে আছি। তোমরা পুলিশের মিথ্যা আশ্বাস নিয়ে বাস করছো। আমার অথৈ কি অবস্থায় আছে একটাবার কি ভেবে দেখেছো তোমরা? কথাগুলো শেষ করে বের হয়ে গেল প্রহর। ছেলেকে আর বাধা দেয়নি নাজিফা। দীর্ঘ শ্বাস ছাড়ল, অতঃপর নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এসআই রাহিমের বাসায় এসেছে প্রহর। এসআই রাহিমের অপেক্ষায় বসে আছে প্রায় মিনিট 5 মতো। সকালের নাস্তা শেষ করে এসআই রাহিম ড্রয়িং রুমে এসে বসলো। প্রহরকে দেখে ঢোক গেল, আমতা আমতা করে বলল, স্যার, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে জাস্ট একটা কল করতেন। আমার স্ত্রীর খোঁজ। রাহিমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কারণ গোপন সূত্রের খবর অনুযায়ী প্রহর মির্জার ওয়াইফ যার কাছে আছে, তার কাছে পুলিশ পৌঁছাতে যাওয়ার আগে পুলিশের দেহগুলো হয়তো বুড়িগঙ্গা কিংবা শীতলক্ষার তীরে ভেসে উঠবে। আর সামনে বসে থাকা প্রহর মির্জাই বা ক্ষম কিসের, যদি একবার জানতে পারে যে তার স্ত্রী কার কাছে আছে, কোথায় আছে, জেনেও পুলিশ কিছু করছে না, ব্যাস গুলি করে দেবে। ভীষণ পাষাণ লোকেই প্রহর মির্জা। মাঝখানে কি হয়েছিল কে জানে। পাষাণ হৃদয়ের লোকটা একেবারে শান্ত হয়ে গিয়েছিল, হয়তো বউটার জন্য। কথাগুলো ভাবতে ভাবতে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলল রাহিম। প্রহরের দিকে তাকিয়ে বলল, আমরা খোঁজ করছি স্যার, সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। আপনি দুশ্চিন্তা করবেন না, আপনার স্ত্রীর খোঁজ অবশ্যই পেয়ে যাবেন। আজ পর্যন্ত তোকে যতগুলো কাজ দিয়েছি সবগুলোই তুই ঠিকভাবে করেছিস, কিন্তু আমার কলিজায় কে হাত দিয়েছে তুই এখন পর্যন্ত বলতে পারছিস না আমাকে। কি অদ্ভুত, তুই নাকি ইচ্ছে করেই। তোর বাচ্চাটার বয়স কত জানি? এসআই রাহিম বিস্মিত হয়ে তাকিয়ে আছে প্রহরের দিকে। প্রহর ওর প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে রাহিমের কপালে তাক করে বলল, এতক্ষণ যা বলেছি তা আবারও রিপিট কর, কারণ তখনকার কথাগুলো আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি। এসআই রাহিম থর থর করে কাঁপছে। না, ধরা পড়ে গেছে সে। বেঁচে ফেরার একটাই পথ, সব সত্য জানিয়ে দেয়া। প্রহরের সামনে 2 হাত
জোর করে বলল, স্যার, আপনার স্ত্রী যার কাছে সে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। ঢাকা শহরে যত অনৈতিক কর্মকাণ্ড আছে সবকটাতেই তার প্ররোচনা আছে। তাকে সবাই মেজবাহ নামে চেনে। আপনার স্ত্রী তার কাছে আছে। প্রহরের মনে হলো যেন ওর বুক থেকে 1000 টনের একটি পাথর সরে গিয়েছে। ওসব মাফিয়াদের ভয় পায় না প্রহর। কয়েক কোটি টাকা দিলেই তো অথৈকে ফিরে পাওয়া যাবে। প্রহর পিস্তল সরিয়ে ফেলল। রাহিমের অন্তরে প্রাণ ফিরে এলো। প্রহর পিস্তল পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে বলল, কোথায় সেই আস্তানা যেখানে মেজবাহ থাকে? প্রহরের কথাই এবার শুকনো ঢোক গিলল। তারপর চোখ দুটো বন্ধ করে বলল, স্যার, আজ সকাল 11টার ফ্লাইটে আপনার স্ত্রীকে নিয়ে মেজবাহ ভাই আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রহর যেন এই কথার জন্য প্রস্তুত ছিল, কিন্তু যখন নিজেকে সামলে ফেলল ঠিক তখনই পরপর দুটো গুলির শব্দ হলো। রাহিমের রক্তাক্ত দেহ নিচে পড়ে আছে। মাথার দিক দিয়ে কল গুলিয়ে রক্ত বের হচ্ছে। প্রবাহিত রক্তের দিকে তাকিয়ে কল করলো ওর এক বন্ধুকে, যে কিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক উচ্চ পদস্থ কর্মকর্তা। কল করতে করতে ভাবছে সত্যি কি তবে চিরদিনের মতো হারিয়ে ফেলল অথৈকে? কেন সেদিন সকালে অথৈকে ওভাবে রেখে ফিরে এসেছিল? যদি ফিরে না আসতো তাহলে আজ হয়তো অথৈ ওর হৃদয়ের কাছে থাকতো, একেবারে কাছাকাছি। এইদিকে এটা তো জানিস আমাদের ধর্মে কারো স্ত্রীকে বিয়ে করার অনুমতি নেই। আমি প্রহরের স্ত্রী। সবচেয়ে বড় কথা, আমি প্রহরকে ভালোবাসি। অথৈর কথাগুলো শেষ হতেই ঠাস করে থাপ্পড় মেরে বসল আগন্তুক। অথৈ গালে হাত রেখে ঘৃণার চোখে তাকিয়ে আগন্তুককে বলল, থাপ্পড়গুলো গুনে রাখিস। প্রহরের সঙ্গে যখন তোর দেখা হবে সবগুলো থাপ্পড় ফিরিয়ে দেবে। চুপ, একদম চুপ। প্রহর, প্রহর, বিরক্ত হয়ে গেছি আমি এই নাম শুনতে শুনতে। ভালো করে মাথায় ঢুকিয়ে নে। সংসার করবি শুধু আমার সঙ্গে, ভালোবাসবি শুধু আমাকে। প্রহরকে আর তোর এই মিশে খেলার বিয়েকে ভুলে যা। অথৈর গাল চেপে কথাগুলো বলল সেই আগন্তুক। অথৈ তীব্র ব্যথায় চোখ মুখ শক্ত করে রাখল। পর মুহূর্তে আগন্তুকের কি যেন হলো। অথৈর গাল ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। নরম সুরে বলল, তোকে আমি ভালোবাসি বাবুই পাখি। তোকে ছাড়া আমি মরে যাব। দেখ, তোকে পেলাম না কেন জানিস? তোর বাবা মায়ের জন্য। তাই আজ কি করেছি জানিস? অথৈ জোরাজুরি করছিল আগন্তুকের বাঁধন থেকে মুক্ত হতে। যখনই ওর বাবা মায়ের কথা বলল ঠিক তখনই শান্ত হয়ে গেল। ভয়ে অথৈর শরীর থর থর করে কাঁপছে। আগন্তুকের যেন অথৈর এই শীতল দেহের অপেক্ষায় ছিল। আরো শক্ত করে জড়িয়ে ধরল অথৈকে। মাথার উপর চুমু খেয়ে বলল, তোর বাবা আর মাকে আজ আমি নিজ হাতে মেরে ফেলেছি। তুই কি চাস আমি প্রহরকে মেরে ফেলি? অথৈ শক্ত মূর্তির ন্যায় বসে আছে। চোখগুলো কেমন কঠিন হয়ে গেছে। নিজেকে সামলে ফেলল। আগন্তুকের চোখের দিকে দৃষ্টি রেখে বলল, কোন পাপের সাজা দিচ্ছিস আমাকে? আমার বাবা মা তোর কি ক্ষতি করেছে? তোর বাবা মা কোনো ক্ষতি করেনি, করেছে তোর প্রহর। আবির, তোকে আমি অনেক ভালো জানতাম, কিন্তু তুই। আমি শুধু তোর সামনেই ভালো ছিলাম। অথৈ আবিরের পায়ে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আয়। আমি শেষবারের মতো তাদের দেখতে চাই। আর প্রভুর আমাকে ছাড়া স্রেফ মরে যাবে। আবির অথৈর হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। সিগারেট ধরিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে বলল, তৈরি হয়ে থাকবি, আজ সকাল 11টায় আমাদের ফ্লাইট। আমেরিকায় যাচ্ছি আমরা। অথৈ এবার যেন পাগল হয়ে গেল। গলা ফাটিয়ে চিৎকার করছে, কিন্তু ওর চিৎকার শোনার জন্য আবির ছাড়া কেউ নেই। আবিরের কোনো হেলদোল নেই। সিগারেটে শেষ টান দিয়ে এসে অথৈর সামনে এসে বলল, সিগারেটের গন্ধে অথৈর বমি পাচ্ছে। অথৈ মুখ সরিয়ে নেয়, কিন্তু আবির শক্ত করে অথৈর গাল চেপে ধরে ওর সামনে মুখ বাড়িয়ে বলল, যদি তুমি চাও যে প্রহর এই পৃথিবীতে বেঁচে থাকুক, তবে চুপচাপ আমার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও।
আর হ্যাঁ, একটু পরে উকিল আসবে। তোর আর প্রহরের ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, সাইন করে দিও। যদি সাইন না করি? ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বলল অথই। আবির যেন এই কথার অপেক্ষায় ছিল। অথয়ের চোখে চোখ রেখে তাতে দাঁত চেপে পড়ল। এটা তুই ভাবিস না যে সুইসাইড করলে বেঁচে যাবি। তোর শরীর যদি আমি একটুখানি আঁচড়ের দাগ পাই, আল্লাহর কসম আমি নিজ হাতে প্রহরকে জবাই করে ফেলবো। এখন তুই সিদ্ধান্ত নে তুই কি করবি। হয় প্রহর বাঁচবে কিংবা বাঁচবে না, কিন্তু সংসার তো তুই আমার সঙ্গে করবি। আবির ঘর থেকে বেরিয়ে যায়, তবে যাওয়ার আগে দরজা লক করেই যায়। বন্ধ দরজার এপারে অথই কেবল কাঁদে, কারণ এই এক জীবনে প্রহরকে ছাড়া আর কাউকে এই জীবনে নিজের পাশে কল্পনাও করতে পারেনি এবং পারবেও না। কিন্তু পরিস্থিতি যে তাকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছে, প্রহরের বেঁচে থাকা অনেক জরুরি। অথয়ের বিশ্বাস কোনো না কোনো একদিন প্রহর তার অথয়কে খুঁজে বের করবেই, আর ঠিক সেদিনের জন্য হলেও প্রহরকে বেঁচে থাকতে হবে। উকিল সাহেব এলেন। অথই বিনা বাক্যে ডিভোর্স লেটারে সাইন করে দেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল অথইর দিকে। সাইন দেয়া শেষ হয়ে গেলে উকিল সাহেব চলে গেলেন। অথই উঠে এসে দাঁড়ালো আবিরের কাছে। চোখের জলে ভেজা গাল, এলোমেলো চুলগুলো যেন অথইর উপর বয়ে যাওয়া ঝড়ের আভাস দিচ্ছে। ক্ষণিকের জন্য আবিরের করুণা হলো, কিন্তু নিজেকে সামলে ফেলল, কারণ নারীজাত বড্ড ছলনাময়ী। একবার দুর্বলতা জেনে ফেললে কখন কি করে বসে। প্রহরের গায়ে যদি বিন্দু মাত্র আঁচ লাগে তবে মিস্টার আবির, মনে রাখবি সেদিন আমি নিজেকে ধ্বংস করে ফেলব। সেই সাথে তোকেও এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অযোগ্য বানিয়ে রেখে যাব, আমার বাবা মায়ের কসম। আবির মুচকি হেসে বলল, তুই শুধু আমার পাশে ছায়ার মতো থাকিস, ভালোবাসতে হবে না। আবিরের কথা শেষ হবার আগে অথই ওর মুখের উপর থুতু ছিটিয়ে দেয়। আবির চোখ বন্ধ করে রাগ সামলাতে ব্যস্ত। চোখ খুলে অথইয়ের দিকে রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে রইল। হুট করে অথইয়ের ওড়নার কার্নিশ টেনে নিয়ে থুতু মুছে ফেলল। শীতল কণ্ঠে বলল, সোজা ঘরে গিয়ে তৈরি হয়ে নে, এয়ারপোর্টে পৌঁছতে হবে। কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল আবির। আর অথই মেঝেতে বসে নিজের ভাঙন জীবনের কথা ভাবতে ভাবতে মাতমে মেতে উঠে, যেই মাতম কিনা আকাশ পাতাল ভারী করে তুলছে। প্রহর পাগল প্রায় হন্য হয়ে দৌড়ে বেড়াচ্ছে এয়ারপোর্টের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। নিজের প্রাণপ্রিয়সীকে খুঁজে বেড়াচ্ছে। শত অচেনা মুখগুলোর মাঝে নিজের চিরচেনা সেই মায়াবী মানবীকে খুঁজে বেড়াচ্ছে, যাকে দেখলে হৃদয়ে সৃষ্ট হওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শান্ত হবে। কিন্তু শেষ ভরসাটুকু বোধ হয় আর নেই। ইমিগ্রেশন বিভাগে খবর নিয়ে জানা গেল অথই আজ সকাল 11টার ফ্লাইটে ঢাকা ছেড়েছে। ব্যাস এতটুকু অবধি খেয়াল আছে প্রহরের। এরপর আর কিছুই মনে নেই। পুরো পৃথিবী যেন হুট করে কালো আধারে ছেয়ে যাচ্ছে। প্রহরকে বাড়িতে নেওয়া হলো। পুরো 24 ঘন্টা অতিবাহিত হবার পর ওর চেতনা ফিরে আসে। কিন্তু হায়, এই চেতনা যদি কখনো না ফিরে আসতো, কেন মৃত্যু হলো না? এই ভেবে প্রহরের নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে টানছিল। নিঃশব্দের কান্নায় চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। নাজিফা ছেলের পাশে বসে আছে। সামনে মেঝেতে পড়ে আছে একটি সাদা কাগজ। কি সামান্য যোগ্যতা এই কাগজের, অথচ পুরো দুনিয়ার যত ক্ষমতা এই কাগজের মধ্যে রয়েছে, তা অন্য বস্তুতে নেই। অনাদরে পড়ে থাকা এই কাগজটা আজ প্রহরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের ভাঙনের কারিগর। যাকে ভালোবেসে সংসার করার স্বাদ জেগেছিল, আজ সেই মানুষটা তার পর হয়ে গেছে শুধুমাত্র এই কাগজের জোরে, একটি স্বাক্ষরের জোরে। আমি কোন পাপের শাস্তি আমি পাচ্ছি বলুন তো? মাত্র কয়েকদিনের ব্যবধানে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার অথই আমাকে এতটা দূরে ছুঁড়ে ফেলেছে। ও যদি আমাকে ভালোই না বাসতো তবে কেন বিয়ে করতে রাজি হলো? ছেলের কথায় নাজিফা কান্নায় ভেঙে পড়লেন। তবুও
ছেলের মাথায় হাত রেখে বলল, বাবারে, মাঝে মাঝে আমরা যা দেখতে পাই সবটা কিন্তু সত্যি নাও হতে পারে। হয়তো অথই। আমি প্লিজ আর কোনো কিছু ওর সম্পর্কে বলবেন না। আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু ডিভোর্স লেটারের সঙ্গে পাওয়া চিঠি পড়ার পর আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে অথই চিটেড অন মি। ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমার পবিত্র ভালোবাসাকে, আমাদের পবিত্র বিয়ের বন্ধনকে প্রত্যাখ্যান করেছে। প্রহর যখন কথাগুলো বলছিল ঠিক তখন নাজিফা খেয়াল করছিল ছেলের চেহারায় ফুটে ওঠা ঘৃণাকে। যে চোখে এতদিন অথয়ের জন্য ভালোবাসা ছিল, আজ সেই চোখে শুধু অথয়ের জন্য ঘৃণা ফুটে উঠেছে। নাজিফা ছেলের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ছেলেটাকে শান্ত করা দরকার, এতটা ভেঙে পড়েছে ছেলেটা। পুরুষ মানুষ হয়তো কখনো কাঁদে না, তবে মাঝে মাঝে পরিস্থিতি তাদের এতটা বাধ্য করে যে তাদের উপায় থাকে না। প্রহরের পরিস্থিতি ঠিক তাই। ভালোবাসার মানুষটা যখন ধোঁকা দেয় ঠিক তখনই বোঝা যায় হৃদয় ভাঙার সুরে কতটা কষ্ট হয়। নাজিফা জানে না ডিভোর্স লেটারের সঙ্গে আসা আরেকটি সাদা কাগজে কোনো বার্তা এসেছিল প্রহরের জন্য, কিন্তু এতটুকু হলফ করে বলতে পারে যে অথই তার ছেলেকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলেছে। এইদিকে এয়ারপোর্টের বিমান থেকে নামতেই বিশাল প্রোটোকলের মধ্য দিয়ে বের হতে হলো অথই এবং আবিরকে। কালো কোট স্যুট পরা সাদা চামড়ার লোকগুলোর হাতে বিভিন্ন মডেলের বন্দুক এবং পিস্তল। বিমান থেকে এয়ারপোর্টের বাইরে আসা অবধি এখন পর্যন্ত আবির একটিবারের জন্যেও অথয়ের হাত ছাড়েনি। অথই একবার চেষ্টা করেছিল, কিন্তু আবির ওর কানের কাছে গিয়ে ফিসফিসি কিছু একটা বলল। ব্যাস, অথই আর কিছুই বলেনি। কাঠপুতুলের ন্যায় রইল। আবির যেদিকে নিয়ে যাচ্ছে ঠিক সেদিকেই যাচ্ছে। এয়ারপোর্টের বাইরে আসতেই শ্বেতাঙ্গ এক মেয়ে এসে ও হানি বলে আবিরের গলা জড়িয়ে ধরল। আবিরও মুচকি হেসে মেয়েটিকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরল। I miss you so much. আই মিস ইউ টু বেবি। লিন্ডা, দিস ইজ মাই উড বি ওয়াইফ অথই। আর অথই, ও হচ্ছে লিন্ডা, আমার কাজিন। অথয়ের কোনো কিছুর ভাবান্তর নেই, মাথা নিচের দিকে দিয়ে রাখলো। আবির আর ব্যাপারটা খাটল না। লিন্ডার কাছ থেকে বিদায় নিয়ে অথয়ের হাত ধরে ব্ল্যাক ল্যাম্বরগিনিতে বসিয়ে দিল। তারপর নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। পেছনে বডিগার্ডদের গাড়ির পাহর। অথয় চোখ দুটো বন্ধ করতেই প্রহরের মুখখানা ভেসে উঠেছে। অভিমানী দুটো আঁখি যেন বলতে চাইছে, আমাকে ছাড়া বাঁচতে পারবে তো? কি করে পারলে ডিভোর্স লেটারে সাইন করতে? একটিবারও তোমার হাত কাঁপল না? অথই এবার নিজেকে আটকে রাখতে পারল না, চোখের পানি গড়িয়ে পড়ছে। আবির দেখেও না দেখার ভান করল। আপন মনে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। বিশালাকার একটি গেটের সামনে গাড়ি থেমে গেল। অথই ভেজা চোখে তাকালো আশেপাশে। আবির গাড়ি থেকে নেমে অথয়ের দিকে এসে দরজা খুলে হাত বাড়িয়ে দিল। অথই প্রচণ্ড ঘৃণায় চোখ ফিরিয়ে নিল আবিরের দিক থেকে। চেষ্টা করলো নিজেই গাড়ি থেকে বের হবার জন্য, কিন্তু আবির এবার যা করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না অথই। অথয়ের চুলের মুঠি ধরে মুখের সামনে ধরে বলল, এটা বাংলাদেশ না, এটা আমেরিকা। আর যেখানে দাঁড়িয়েছিস সেটাও আমার এলাকা, আমার প্রপার্টি। তোকে যদি মেরে লাশ গুম করে দেই কেউ টের পাবে না। কথায় কথায় আমার সঙ্গে মেজাজ দেখাবি না, নয়তো কি প্রহরকে মেরে ফেলবি? আমাকে মেরে ফেলবি? তো মেরে ফেল না, দেরি করছিস কেন? পিস্তল রেডি, তোর টার্গেট ঠিক নিশানার জায়গাতেই আছে। জাস্ট একটা গুলি আমার এই জায়গায় করে দে, আমি শান্তি পাবো। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে মনে হচ্ছে আমি মরে যাচ্ছি, বারবার মৃত্যু চেয়ে একবারে। শেষের কথাগুলো কেমন জড়িয়ে আসছিল। আবির কিছু বুঝে ওঠার আগে মাটিতে লুটিয়ে পড়ল অথই। তৎক্ষণাৎ অথইকে কোলে তুলে নিল। বাড়িতে প্রবেশ করতেই কয়েকজন মেয়ে এগিয়ে আসে। আবিরের কোলে অথইকে দেখে
সবাই কানাঘুষা করতে থাকে। আবির ওর বিশালাকার বেডরুমের নরম বিছানায় অথৈকে শুইয়ে দিল। তারপর কল করলো ওর চেনা ডক্টরকে। ডক্টর জানালো কিছুক্ষণের মধ্যেই সে আসছে। আবির শান্ত হতে পারছে না, কেমন যেন ফিলিং হচ্ছে লাইফে এমন কোনো ঘৃণিত কাজ নেই যে সে করেনি। মানুষ হত্যা করতে গেলে যার হাত একবারের জন্য কাঁপে না, আজ সেই মানুষটার কি হলো? উদ্ভ্রান্তের মতো অথয়ের পাশে গিয়ে বসলো। অথয়ের হাতের উপর হাত রাখতে গিয়েও রাখল না। অথয়ের মুখটার দিকে তাকাতে ভীষণ মায়া হলো আবিরের। চেহারায় শুষ্কতার ছাপ, প্রিয়জন হারানোর বেদনা সবটাই যেন অথয়কে অন্তঃসার শূন্য করে গেছে। আবিরের যে কিছুই করার নেই। হৃদয়ের কাছে সে নিজেও তো বন্দি। কি নেই তার? গাড়ি, বাড়ি, বাংলো, টাকা পয়সা, ক্ষমতা সব আছে, ছিল না শুধু এক ছত্র হৃদয়ের মালিক। অথয়কে যেদিন প্রথমবার দেখেছিল ঠিক সেদিন থেকে আজ পর্যন্ত অথয়ের জন্য একই অনুভূতি। অনুভূতির কোনো পরিবর্তন হয়নি। অথচ লোকে বলে ভালোবাসার রং বদলায়। কই, আমার ভালোবাসার রং বদলায়নি কেন? ডক্টর এসে অথয়কে চেক আপ করলো, 2টো ইঞ্জেকশন পুশ করলেন। শারীরিক দুর্বলতা এবং ব্লাড প্রেশার লো থেকে এমনটা হয়েছে বলেই চলে গেলেন। সেই সাথে এটাও বলে গেলেন খাওয়া দাওয়ার ব্যাপারে যেন সতর্ক হয়। আবির ডক্টরকে বিদায় দিয়ে অথয়ের পাশে এসে বসে রইল। এতটা চুপ, এতটা স্থির, এতটা শান্ত অথয়কে কখনো কি দেখেছিল সে? না। যার চঞ্চল মন ভোলানো হাসিতে শতখানেক হৃদয়ের ঢেউ আসত, সেই মানুষটা আজ এতটাই স্তব্ধ হয়ে গেছে। তবে আজ এই ক্ষণের উপযোগী ব্যবহার করা হোক। আবির অথয়ের মুখের দিকে তাকিয়ে রইল, কখনো কখনো চোখের দিকে, কখনো ঠোঁটের দিকে, কখনো কপালের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলিতে। হুট করে নাকের দিকে দৃষ্টি পড়ল। সাদা পাথরের নাকফুল জলজল করছে। কিছু একটা মনে পড়তেই আবিরের কপালের দুপাশে শিরা ফুলে ওঠে। হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরল। ঘর থেকে বেরিয়ে গেল আবির। কিছুক্ষণ পর একজন মেয়েটকে সঙ্গে নিয়ে রুমের ভেতর ঢুকল। মেয়েটকে ইশারা করতেই মেয়েট খুবই আলতো হাতে অথয় যাতে টের না পায় ঠিক সেভাবেই নাকফুল খুলে ফেলল। মেয়েট নাকফুলটা খুলে এনে আবিরের কাছে দিতে আসছিল। আবির রাগান্বিত সুরে বলল, ডাস্টবিনে ফেলে এসো। মেয়েট চলে গেল আর আবির তার পরবর্তী প্ল্যান নিয়ে ভাবছি। ভাবতে ভাবতেই আবিরের চেহারায় শয়তানি ভাব ফুটে ওঠে। হুট করে হা হা হাসিতে মেতে উঠল। সময় তখন রাত 3টে। প্রহর বারান্দায় দাঁড়িয়ে আছে, অতর আকাশে তাকিয়ে আছে। দু চোখে শুধু সে চিঠির শব্দগুলো ভেসে বেড়াচ্ছে। এখনো তার বিশ্বাস করতে কষ্ট হয় যে অথই আর ওর নেই। যাকে হৃদয়ের পুরোটা দিয়ে ভালোবাসলো সে কিনা বিশ্বাসঘাতকতা করল। প্রহরের চোখে ক্রোধ জন্মায়, যে ক্রোধের কারণে সামনে থাকা মানুষগুলো ভস্ম হয়ে যাবে। চোখের সামনে ফের কাগজটি মেলে ধরল, চোখ বুলিয়ে লিখে নিল অথের হাতে লেখা শব্দগুলোকে। প্রিয় প্রহর, আপনি যখন আমার চিঠিটা পড়বেন তখন হয়তো আমি আর আপনার থাকবো না। আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি আপনাকে মানতে পারছিলাম না। হুট করে মনে লোভ জমে গিয়েছিল। আপনার কত টাকা পয়সা পাওয়ার এসব দেখেই আপনার ভালোবাসায় সাড়া দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আমার আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আমি নিজেকে বোঝাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমি আমার সত্তাকে এবং আমার হৃদয়কে টাকার সামনে নিলাম করে তুলেছি। কিছুটা দেরি হলেও আমি বুঝতে পারলাম যে আমি আবিরকে ভালোবাসি। আবিরকে ছাড়া আমি পাগল হয়ে যাব। আমার চেয়ে 1000 গুণ সুন্দরী মেয়ে আপনি ডিজার্ভ করেন। পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। চিঠিটা পড়া শেষ হলো। পকেট থেকে লাইটার বের করে আগুন ধরিয়ে চিঠিটাকে পুরোতে যাচ্ছিল, কিন্তু কিছু একটা মনে পড়তেই
লাইটার অফ করে ফেলল। চিঠিটা সযত্নে ভাঁজ করে ঘরে এসে আলমিরাতে তুলে রাখল। প্রহর ড্রয়ার বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। আনমনে বলল, তোমাকে ভুলতে পারছি না অথই, আবার তোমার মাঝ থেকে পাওয়া ধোঁকাও যে ভুলতে পারছি না। কি করব বলো, মন বোঝে না। বিছানাতে গা এলিয়ে শুয়ে পড়ল। জানে ঘুম আসবে না, তবুও প্রকৃতির নিয়ম মানতে যে হয়। চোখ দুটো বন্ধ করতেই অথৈর মন ভোলানো হাসির শব্দে প্রহরের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। আমেরিকায় অথৈ যখন চোখ খুলল তখন প্রায় দুপুরবেলা। অথৈ বেশ কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। হুট করে জীবনের কালো অধ্যায়ের কথা মনে আসতেই হু হু করে কেঁদে ফেলল বেচারি। ওর বাবা মা, ভালোবাসার মানুষ, প্রহরের কথা ভেবে। আবির নামক ঝড় যে কোনো এক সময় ওর জীবন থেকে এতগুলো মানুষকে কেড়ে নেবে, যদি জানতো তবে কখনোই ওর সঙ্গে বন্ধুত্ব করতো না। কিন্তু আফসোস, এমন সময় দরজা খুলে কেউ ভেতরে এলো। অথৈ ভেজা চোখে তাকালো সেদিকে। আবির এসেছে। আবিরকে দেখেই বেড থেকে নেমে দাঁড়িয়ে পড়ল অথৈ। আবির মুচকি হেসে বেডে বসল। খুব ভালো করে অথৈর পুরো শরীর একবার চোখ বুলিয়ে বলল, আমি এসেছি, এত ভয় পাওয়ার কি আছে? তুই এসেছিস বলেই ভয় পেয়েছি। অথৈয়ের জবাব শুনে আবির হাসল। তারপর দু হাত তুলে তালি বাজাতেই দরজা খুলে ভেতরে প্রবেশ করল দুজন মেয়েট। দুজনের হাতে অনেকগুলো শপিং ব্যাগ ছিল। আবির ইশারা করলে শপিং ব্যাগগুলো খাটের উপর রেখে বের হয়ে গেল রুম থেকে। আবির ইশারা করলো অথৈকে কাছে আসতে। অথৈ ঠাই দাঁড়িয়ে রইল একই জায়গায়। আবির নিজের রাগ কন্ট্রোলে রাখল, কারণ পাখিকে যখন খাঁচায় আটকাতে পেরেছে তবে পোষ মানাতে বেশি বেগ পেতে হবে না। এখন শুধু ধৈর্য দিয়ে বাকি কাজটুকু সম্পন্ন করতে পারলেই হলো। অথই, অথই, অথই। শেষ ডাকে অথৈ প্রায় ভয়ে আটকে উঠল। অথৈ কানে হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। আবির ধ্যাত বলেই নিজের চুলে হাত রাখল। তারপর কিছু একটা ভাবল। বেড থেকে নেমে অথৈর পাশে গিয়ে বসল। অথৈ দূরে সরতে চাইলে আবির ওর হাত শক্ত করে জড়িয়ে ধরে আগের জায়গায় বসিয়ে রাখল। অথৈ কাঁদতে কাঁদতে বলছে, আরে কি চাস বল তুই? আমার পুরো পরিবার, আমার ভালোবাসা, আমার সংসার সবই তো ধ্বংস করে ফেলেছিস। আমার শুধু তোকেই চাই বাবুই পাখি। তুই ভালো তো আমার জগৎ ভালো, তুই খারাপ তো তোর প্রহরও। আবির অসহায়ের মতো তাকিয়ে রইল অথৈর দিকে। জীবনে আজ প্রথমবারের মতো নিজেকে নীচ মনে হলো, পাওয়ারলেস মনে হলো। সবার মাথার উপরে যে একজন আছে আমরা মাঝে মাঝে ভুলে যাই, অথচ তিনি আছেন, সব দেখছেন। একদিন সকল পাপ পুণ্যের বিচার তিনি নিজ হাতে করবেন। আবির আর কিছুই বলতে পারল না। অথৈর রুম থেকে বের হয়ে গেল। অথৈ সেখানে বসেই কাঁদছে। ম্যাম, অথৈ পেছনে তাকিয়ে দেখল একজন মধ্যবয়স্ক নারী হাসি মুখে দাঁড়িয়ে আছে। দেখতে বাঙালি মনে হচ্ছে। অথৈ ওর চোখের জল মুছে ফেলল। মেয়েট বলল, স্যার বলেছে ফ্রেশ করিয়ে আপনাকে তৈরি করতে সাহায্য করতে। আমি এখন কিছুই করব না, আপনি প্লিজ যান এখান থেকে। আমি ঘর থেকে এখন চলে যাই, তবে আমার চাকরিটা থাকবে না। আপনি প্লিজ দয়া করে একটু ফ্রেশ হয়ে নিন ম্যাম। মেয়েদের কথা শুনে অথৈর কি যেন হলো। মেয়েদের সামনে দাঁড়িয়ে বলল, আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? মেয়েট ভীষণ অবাক হয়, কারণ তার মতো এত অতি নগণ্য মানুষের কাছে অতি সামান্যই আবদার। কিন্তু কেন? মেয়েট না করতে পারেনি। অথৈ মেয়েটকে জড়িয়ে ধরল। তারপর কাঁদতে কাঁদতে বলছে, আমার বাবা আমাকে সব সময় মা বলে ডাকতো। আমার মা ঠিক আপনার মতো করে কথা বলতো।
অথয়ের কান্না দেখে মেয়েট ভয় পেয়ে যায়। অথয়ের মাথায় হাত বুলিয়ে বলছে, এতে কান্না করার কি আছে? আপনার বাবা মায়ের কাছে কল করুন, কথা বলুন। হুট করে চলে এসেছেন তো, তাই এতটা খারাপ লাগছে। আমার বাবা মা কেউ নেই, চিরদিনের জন্য আমাকে এতিম করে চলে গেছে। অথয়ের ওপর ভীষণ মায়া হলো মেয়েটির। আর কিছু বলে যে সান্ত্বনা দিবে সেই ভাষাটুকু অবধি খুঁজে পাচ্ছে না। অথই যখন মেয়েটির সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই হুড়মুড় করে রুমের ভেতর ঢুকলো আবির। আবিরকে দেখে মেয়েট চলে গেল। অথই ওর চোখের পানি মুছে ফেলল। আবির ধীর পায়ে এসে অথয়ের সামনে দাঁড়ালো। অথই সরে যাওয়ার জন্য পা বাড়িতেই আবির অথয়ের হাত পেছন থেকে টেনে ধরে। অথই হাত ছাড়ানোর চেষ্টা করতেই আবির অথয়ের হাত পেছনে মুচড়ে ধরে নিজের দিকে টেনে আনলো। আবিরের প্রশস্ত বুকে অথয়ের পিঠ লেপ্টে আছে। অথয়ের নিজের প্রতি ঘৃণা আসছে। নিজের বাবা মার হত্যাকারীকে চোখের সামনে দেখতে পেয়ে কিছু না করার ক্ষমতা ওকে কুড়ে করে খাচ্ছে। I said leave me, Abir. Don't touch me. I hate you. বাট আই লাভ ইউ অথই। তোর ভালোবাসার কোনো প্রয়োজন নেই আমার। তোর হেট ইউ তোর কাছেই রাখ। কথাগুলো বলতে বলতে অথয়ের কানের কাছে মুখ বাড়িয়ে ফিস ফিস করে বলল, প্রহরের বুকে ঠিক এভাবে লেপ্টে থাকতি তাই না? তোর এই গালে ঠোঁট জোড়াই বুঝি চুমু খেয়ে? কেন চুপ করবো আমি? আমি তোকে ভালোবাসতাম, বাট মাঝখান দিয়ে প্রহর এসে তোকে ভোগ করে ফেললো। কত শত রাত আমার এখনো গেছে কেবল তোকে কিভাবে আদরে বুকে জড়িয়ে রাখবে এই ভেবে ভোর হয়ে যেত। আর মাঝখানে প্রহর এসে তোর দেহটাকে শুধুমাত্র তোর জন্য প্রহর এখনো বেঁচে আছে, না তোকে আমি। নয়তো তুই কি ভুলে যাস না, প্রহর আমার স্বামী, ওর অধিকার ছিল আমার ওপর। এখন তুই আমার সঙ্গে যা করছিস তা কি জানিস তুই? ভালোবাসার মানুষকে শুধু বৈধতার কি প্রয়োজন? কথাটি বলতে বলতে অথয়ের কোমর জড়িয়ে ধরে নিজের সঙ্গে আস্তে পৃষ্ঠে মেশাতে নিচ্ছিল। ঠিক তখনই অথই আবিরের কাছ থেকে নিজেকে মুক্ত করে ফেলল। তারপর চোখ রাঙিয়ে আবিরকে বলল, ডোন্ট ইয়োর ডেয়ার আবির, তোর ওই পাপি দেহের সঙ্গে আমাকে মিশিয়ে দিস না। তোকে আমি ঘৃণা করি, আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবি না, এতে পরিণাম কিন্তু ভালো হবে না। আবির হাসতে হাসতে অথয়ের দিকে এগিয়ে যায়। অথয় এবার ভয় পায় না, ঠায় দাঁড়িয়ে রইল। আবির অথয়ের মুখোমুখি দাঁড়িয়ে বলল, ওকে, এখন তোকে স্পর্শ করবো না, তবে আজ রাতে নিশ্চয়ই স্পর্শ করতে পারবো। কথাটি বলেই অথয়কে চোখ মারল আবির। অথয় কিছুই বুঝে উঠতে পারছে না, মানে কি। এত প্রেশার দিস না তোর এই ছোট্ট মস্তিষ্কে। আমি বলি আসল ব্যাপারটা, আজ বিকেলে পাশের এক মসজিদে তোর আর আমার বিয়ে হবে। আর বিয়ে হয়ে গেলে রাতে কি হয় সেটা নিশ্চয়ই তোকে বলতে হবে না। তোকে বিয়ে করার চেয়ে গলায় ফাঁস দিয়ে মরে যাব আমি, তবুও তোকে বিয়ে করব না। তুই নিজের কোনো ক্ষতি করবি না, তোর সুরক্ষিত দেহের বদৌলতে প্রহর বেঁচে থাকবে, কথাটা নিশ্চয়ই ভুলে যাসনি। শুনেছি মানুষ মরে গেলে তার সকল অনুভূতিও নাকি মরে যায়। আমি মরে গেলে আমার হৃদয়ে থাকা প্রহরের জন্য সকল অনুভূতি মরে যাবে। আমার মৃত্যু নিশ্চয়ই সকল সমস্যার সমাধান। অন্তত আমি বেঁচে থাকতে তোকে কখনো বিয়ে করব না। কথাগুলো বলতে দেরি হয়নি। অথয় দৌড়ে যায় ব্যালকনির দিকে। কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে লাফ দিয়ে পড়ে। এতক্ষণ চোখের সামনে যা কিছু ঘটল তা বুঝতে মিনিট 2 সময় লাগলো আবিরের। যতক্ষণে বুঝতে পারল ততক্ষণে সব শেষ। আবির রুমের দরজা খুলে দৌড়ে নিচে চলে যায়। লনের দিকে যেতেই দেখতে পেল পিচ ঢালা কালো পাথরটা লাল রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। হসপিটালের করিডরে উদ্ভ্রান্তের ন্যায় পায়চারি করছে আবির। খানিকটা দূরে ওর বডিগার্ড এবং পিয়ে দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটার থেকে একজন ডক্টর বের হয়ে আসলো। আবির দৌড়ে যায় ডক্টরের কাছে। ডক্টর আবিরকে দেখে হতাশাজনক সুরে জানালো, অথয়ের অবস্থা ভীষণ আশঙ্কাজনক। মাথা ফেটে রক্ত বের হওয়ার কারণে অতিরিক্ত ব্লিডিং হয়েছে। যদিও রক্ত দেয়া হয়েছে, ডান পা অচল হয়ে গেছে।
বাবাইয়ের অবস্থা এখন কিছুই বলা যাচ্ছে না। অথয়ের মৃত্যু হতে পারে, আর যদি বেঁচেও যায় তবে কোনোদিনও সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারবে না অথই। আবির ডক্টরের কথা শুনে যেন নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। ডক্টরের কলার চেপে ধরে বলল, প্লিজ ডক্টর, সেভ মাই অথই, আই কান্ট লাইভ উইদাউট হার, শি ইজ মাই লাইফলাইন। আবিরের ম্যানেজার দৌড়ে এসে আবিরকে ছাড়িয়ে নিল। ডক্টর আবিরের কাঁধে হাত রেখে বলল, ডোন্ট ওয়ারি, শি উইল বি ওকে, প্লিজ পে ফর হার। আবির কিছুই ভাবতে পারছিল না, শুধু অথয়ের দেয়া বদদোয়া ওর মস্তিষ্কে ঘুরছিল। 2 বছর পর আজ প্রহরের জন্মদিন। পুরো অফিস জুড়ে সাজ সাজ রব। পার্টি থ্রো করেছে প্রহরের বিজনেস পার্টনার লিন্ডা। যদিও এইসব নিয়ে মাথা ব্যথা নেই প্রহরের। প্রহর ভালো করেই জানে লিন্ডা প্রহরের উপর খানিকটা দুর্বল। দুর্বল না হলে কি কেউ কারো বিজনেস পার্টনারের জন্য এত বড় পার্টি আয়োজন করতে পারে? যদিও এখন আর আগের মতো কোনো অকেশন এতটা টানে না। অথয়র জীবন থেকে চলে যাওয়ার পর রঙিন জীবনটা কেমন সাদা কালো রঙে লেপটে গেছে। রঙিন দুনিয়া ওকে হাতছানি দিয়ে ডাকে, কিন্তু সাড়া দিতে ইচ্ছে করে না। মাঝে মাঝে ওর ইচ্ছে করে ছাদে গিয়ে সোজা নিচে লাফ দিতে, কিন্তু যখনই মনে পড়ে আত্মহত্যা মহাপাপ, ঠিক তখনই নিজেকে সামলে নেয়। হেই প্রহর, প্রহর ঘুরে দেখল লিন্ডা দাঁড়িয়ে আছে। প্রহর আবার নিজের কাজে মনোযোগী হলো। লিন্ডা ভীষণ কষ্ট পেল প্রহরের আচরণে। কত যত্ন নিয়ে আজ পিঙ্ক কালারের শাড়ি পরেছে। ভেবেছিল প্রহর আজ ওর দিকে তাকিয়ে থাকবে, নজর ফেরাতেই পারবে না, কিন্তু সেই আশায় সে ঘুরে পালি। প্রহর ওকে পাত্তাই দিচ্ছে না। লিন্ডার ভীষণ রাগ হচ্ছে প্রহরের উপর। রেগে মেগে প্রহরের সামনে গিয়ে প্রহরকে বলল, সেটা জেনে আমি কি করব মিস লিন্ডা? প্রহরের উত্তর শুনে আশাহত হলো লিন্ডা। নিজেকে সামলে ফেলল, কারণ রেগে গেলে সব ভেস্তে যাবে। মেয়েরা যাকে মন প্রাণ দিয়ে চায়, ভালোবাসে, ঠিক সেই মানুষের সামনে নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায়। আমিও চাই আমার ভালোবাসার মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে, হোক শাড়ি কিংবা বাঙালিয়ানার কিছু। লিন্ডা, আপনি বোধহয় জানেন না যে আমি ডিভোর্সি। আমি সব জানি, ওই মেয়ে আপনাকে ফেলে অন্য কারোর সাথে পালিয়ে গেছে। শাট আপ লিন্ডা, ওর একটা নাম আছে। এভাবে কথা বলছেন কেন? তো কিভাবে কথা বলবো? 6 মাস ধরে আমি আপনার পেছনে পড়ে আছি, আপনাকে বিভিন্নভাবে আমার মনের কথা বোঝাতে। মানুষের জীবনে প্রেম একবারই আসে মিস লিন্ডা। আমার জীবনেও প্রেম একবারই এসেছে। আমার সেই প্রেমের নাম অথই। লিন্ডার চোখে জল চলে এলো। কান্নারত সুরে বলল, আমাকে একবার গ্রহণ করে দেখুন না, দেখবেন আমি আপনাকে এতটা ভালোবাসা দেব যে আপনি ভুলে যাবেন ওই অথইকে। লিন্ডার কথায় প্রহর হাসে। প্রহরের হাসি দেখে ভ্রু কুঁচকে তাকায় লিন্ডা। গত 2 বছর 6 সেকেন্ডের জন্য আমি অথইকে ভুলতে পারিনি। ঘুমাতে যাওয়ার আগে আমার চোখে সর্বশেষ অথইয়ের মুখটা ভাসে। রোজ সকালে যখন জেগে উঠি ঠিক তখনও আমি অথইকে দেখি। আর সেখানে আপনি বলছেন আপনার ভালোবাসা পেলে আমি অথইকে ভুলে যাব? ভুল ভাবছেন আপনি। আমি চাই না অথইকে ভুলে যেতে। ওকে ভুলে যাওয়ার মানেই আমার ভালোবাসাকে অসম্মান করা। লিন্ডা আর কিছু বলতে পারল না। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল প্রহরের কেবিন থেকে। প্রহর সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ড্রয়ার খুলতেই বের হয়ে এলো একটি খাম। খামের উপর হাত বুলিয়ে আনমনে বলে উঠল, অথই, তোমাকে আমি একবার খুঁজে পাই, তারপর আর কোথাও যেতে দেব না। এতটা ত্যাগ স্বীকার কে করতে বলেছিল তোমায়? মরে যাওয়ার আগে দেখতে পাবো তো তোমায়। আমেরিকায় লাল রঙের ভারী শাড়িতে বউ সাজে চমৎকার দেখাচ্ছে অথইকে। অথই আয়নার দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো। জীবনটা দারুণ বদলে গেছে ওর। আয়নায় যখন তাকালো তখন নিজের প্রতিবিম্বের পাশে আবিরের প্রতিবিম্ব দেখতে পেল অথই। চোখ নিচু করে ফেলল। আবিরের গায়ে শেরওয়ানি। আবির অথইয়ের সামনে হাঁটু গেড়ে বসল। অথইয়ের মুখের দিকে
গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু একটা খোঁজার চেষ্টা চলছে। জানিস, কতদিন হয়ে গেল তোকে আর আগের রূপে দেখতে পাই না। মাঝে মাঝে নিজের কিসমতের উপর থুতু ফেলতে ইচ্ছে করে, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে ফেলি। কারণ সেদিন তোর বড় ধরনের ক্ষতি হতে পারতো, কিন্তু আল্লাহ তোর রক্ষা করেছেন। তুই বেঁচে ফিরেছিস আমার কাছে। আমার আর কিছুর দরকার নেই, শুধু তুই আমার চোখের সামনে থাকলেই হলো। পঙ্গুত্ব জীবনের চেয়ে সেদিন যদি আমার মৃত্যু হয়ে যেত বড্ড ভালো হতো আবির। এই যে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে বারবার গায়ে হাত দিস, জানিস আমার নিজেকে কীট মনে হয়। অথই, কি বলছিস তুই এসব? আমার স্পর্শ তোর ভালো লাগে না বিধায় তো আজ আমাদের বিয়ে হলো, আর মরে যাওয়ার কথা বারবার বলিস কেন? পা হারিয়ে ফেলেছি আমার, বাবা মা নেই, প্রহরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস তুই। পঙ্গুত্ব আমাকে এতটাই গ্রাস করে ফেলেছে যে এখন আমার তোকে স্বামী হিসেবে গ্রহণ করতে হচ্ছে। আমার শরীরটাকে পাওয়ার জন্যই তো তুই এত বড় ষড়যন্ত্র করেছিস। আমি যদি পারতাম তোকে নিজ হাতে খুন করে ফেলতাম আবির। অথয়ের কথায় ভীষণ কষ্ট পেল আবির। অথয়কে দেয়া কষ্টগুলোকে ধীরে ধীরে উপলব্ধি করছে আবির, কিন্তু এখন যে আর কিছুই করার নেই। আবির দীর্ঘশ্বাস ফেলে শেরওয়ানির পকেট থেকে পিস্তল বের করে অথয়ের হাতে দিয়ে বলল, শরীর ছুঁতে পারার চেয়ে মন ছুঁয়ে দেখা বড্ড কঠিন জিনিস রে অথই। অথচ কিছু বছর আগেও আমেরিকার পার্টি ক্লাবের অনেক টপ প্রস্টিটিউটের সঙ্গে আমার ইন্টিমেট হয়েছে। কিন্তু দেখ, তোকে ভালোবাসার পর থেকে আমি তোর শরীর চাইনি, কেবল তোকেই চেয়েছি। তোর মন চাওয়ার মতো স্পর্ধা আমার নেই। তোর মন না হয় না চাইতে পারি, কিন্তু তোকে আজ স্ত্রী হিসেবে পেলাম, এটাই বা কম কিসের? হোক না তুই আমার দুদিনের বউ, তবুও তো তুই আমার বউ হলি, একান্তই আমার হলি। কথাগুলো বলেই আবির অশ্রুসিক্ত চোখ নিয়ে অথয়ের হাতের পিঠে চুমু খেল। অথই আবিরের কাছ থেকে হাত সরিয়ে হুইল চেয়ার চালিয়ে চলে গেল জানালার সামনে। আবির তাকিয়ে রইল অথয়ের দিকে, কারণ আর কয়েকটা দিন এরপর তার এত সাধের মানুষটাকে যে ছেড়ে যেতে হবে বহু দূরে। অর্কিড ফুল দিয়ে সাজানো পুরো ঘরটায় আলাদা এক আভা ছড়াচ্ছে। মোমবাতির আলোয় মিশে যেন এক অনন্য ভুবন। বিছানায় বউ সেজে বসে আছে অথই। না চাইতেও আজ অপেক্ষা করতে হচ্ছে। এই ফুলের বাসরে যদি প্রহর থাকতো, কত স্বপ্ন ছিল দুজনের, কিন্তু আজ সব শুধু মনের কল্পনা। খুব বেশি অপেক্ষায় রাখলাম তোকে, সরি। রুমের মধ্য প্রবেশ করে দরজা লাগাতে লাগাতেই কথাটি বলল আবির। অথই কথাগুলো শুনেও না শোনার ভান ধরল। আবির অথয়ের দিকে এগিয়ে যায়, অথয়ের পাশে গিয়ে বসল। অথই শক্ত হয়ে বসে রইল, কারণ চাইলেই যে আজ পালিয়ে যেতে পারবে না। কেন বিধাতা ওর এত পরীক্ষা নিচ্ছে? প্রথমে বাবা মাকে, তারপর প্রহরকে। স্বইচ্ছায় মৃত্যু বেছে নিল, কিন্তু মৃত্যু যেন ওর উপর উপহাস করল। মৃত্যুকে আলিঙ্গন করতে পারেনি ঠিকই, তবে সেদিন পঙ্গুত্বকে গ্রহণ করতে হয়েছিল। এই 2টা বছরে হয়তো তুই বুঝে গেছিস মানুষটা আমি সুবিধার নই। শহরের যত বড় বড় মাদকদ্রব্যের কারখানা সবই আমার। খুন করা আমার বাহাতের খেলা। আমি কখনোই বাংলাদেশে স্থায়ী ছিলাম না, কিন্তু একবার ঢাকায় যাওয়ার পর পথে তোকে দেখেছিলাম। সেই দেখাই যেন আমার কাল হয়েছিল। আমেরিকায় ফিরে আসার পর কেমন শূন্যতা ভর করেছিল আমার উপর। শূন্যতা যে কেন অনুভব করেছিলাম কারণটা বুঝতে আমার 5 দিন লেগেছিল। প্রথমে নিছক মনের ভ্রম ছাড়াই কিছুই ভাবিনি, কিন্তু দিন যতই গড়িয়ে যাচ্ছিল আমি ততটাই বেসামাল হয়ে যাচ্ছিলাম। দিক বিদিক শূন্য এই মানুষ, আমি সামান্য তোর মাঝে নিজেকে ধারণ করার অদম্য বাসনাকে পূরণ করার জন্য বাংলাদেশে আবারও ফিরে গেলাম। তবে বড় ভাই মেসবাহ হিসেবে নয়, সহজ সরল আবির সেজে। তোর ভার্সিটিতে অ্যাডমিশন নিলাম। কয়েকদিন ক্লাস করার পর বুঝতে পারলাম তোর ভিতরে ফ্রি মিস্কিং এর ভূত আছে। তাই আমিও সাহস দেখিয়ে তোর কাছ থেকে বন্ধুত্ব ছিনিয়ে আনলাম। বিশ্বাস কর, তোর ভালোবাসায় আমার প্রতিনিয়ত জর্জরিত হচ্ছিলাম। এরই মাঝে সবকিছু আমার প্ল্যান মোতাবেক চলছিল, কিন্তু তোর আমার মাঝে প্রহর মির্জা চলে এলো। খবর জানলাম তুই নাকি প্রহরের বাল্যকালের বউ। জানিস সেদিন আমার কি অবস্থা হয়েছিল? পাগলের মতো সারাদিন কেঁদেছিলাম আমি।
তুই যদি কষ্ট পাস তবে তোর কষ্ট ভাগ করে নেওয়ার লোকের অভাব নেই, কিন্তু আমার তো কেউ নেই অথই। সেদিন আমি নিজেই নিজের অনুভূতির সঙ্গে লড়াই করেছিলাম। তারপর দেখ, আজ আমার সকল বাসনা পূরণ হয়ে গেছে। আমার এই বিশাল বাড়িতে, আমার রুমে, আমার হৃদয়ের কাছে তুই বউ সেজে বসে আছিস। কথাগুলো বলতে বলতেই আবির অথৈর গলায় মুখ গুজে দেয়। অথৈ চোখ বন্ধ করে ফেলল। আবিরের স্পর্শ যে মৃত্যুর যন্ত্রণা সম অনুভূতি দিচ্ছে। না, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই হবে। হুট করে আবিরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল অথৈ। আকস্মিক অথৈর আচরণ দেখে আবির অবাক হয়ে গেল। অথৈকে বুক থেকে সরিয়ে এনে ওর গালে হাত রেখে বলল, তুই ঠিক আছিস তো বাবুই পাখি? হ্যাঁ, আমি ঠিক। কিন্তু ভেবে দেখলাম তোকে মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, তাই। খুশিতে আত্মহারা আবির অথৈকে জড়িয়ে ধরতে গেলেই আবিরের হুট করে চেহারার আকৃতি বদলে যায়। অবিশ্বাস্য চোখে তাকালো অথৈর দিকে। অথৈ মুচকি হেসে বলল, কেমন সারপ্রাইজ দিলাম আবির? আবির যেন বিশ্বাসই করতে পারছে না। অথৈ কি করে পারলো? এই যে দেখ, তোর গলা দিয়ে রক্ত বের হচ্ছে, কষ্ট হচ্ছে তাই না? আমার বাবা মায়েরও ঠিক একই কষ্ট হয়েছে। চাইলেই তোর মাথাটা একেবারে তোর শরীর থেকে আলাদা করে ফেলতে পারি, কিন্তু করছি না। কেন জানিস? মৃত্যুর আগে আরও একবার আমাকে মন খুলে দেখে নে, তোর জীবন ধ্বংসের কারিগরকে আর একবার দেখে নে। আবির ধপাস করে খাট থেকে মেঝেতে পড়ে যায়। আবিরের এই পরিস্থিতি দেখে যেন অথৈকে আনন্দিত দেখাচ্ছিল। আবির এখন অথৈর দিকে তাকিয়ে আছে। ওর চোখগুলো যেন হাজারো প্রশ্নের উত্তর চাইছে। চোখ দুটো কেমন নিভু নিভু হয়ে আসছে। হুট করে ওর মনে হলো অথৈ ওর দিকে এগিয়ে আসছে, তাও পায়ে হেঁটে। কিন্তু এ কি করে সম্ভব? অথৈ তো। কি ঝাটকা লেগেছে তো? আমাকে হাঁটতে দেখে নিশ্চয়ই ভীষণ আনন্দ হচ্ছে, তাই না? বল আবির, না হেঁটে উপায় আছে বল? তুই কত ডক্টরের কাছে নিলি, সুস্থতা নিশ্চয়ই প্রাপ্য আমার। গত 1 মাস আগেই নিজ পায়ে হাঁটতে শিখেছি আমি। ভাবলাম তোকে যেহেতু আমি এত বড় সারপ্রাইজ দিব, তাহলে এই সারপ্রাইজটা তোলা থাক। কেমন লাগলো সারপ্রাইজ? আবির কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। হাত বাড়িয়ে অথৈকে স্পর্শ করতে গেলে অথৈ উঠে দাঁড়ায়। তারপর আবিরের বাড়িয়ে দেয়া ওই হাতে পা দিয়ে ধাক্কা দিয়ে বলল, তোর মতো একটা নিকৃষ্ট কীট কখনোই মানুষের ভালোবাসা পাবার যোগ্য না। তোদের স্থান হচ্ছে নর্দমার পাশে। অথৈর দিকে তাকিয়ে থাকা অবস্থায় আবিরের মৃত্যু হয়। অথৈ গিয়ে ফুলে সাজানো খাটের উপর বসল, কারণ নাটক মাত্র শুরু হয়েছে, আরও অনেক অভিনয় বাকি আছে। সকাল হতেই পুলিশ হাজির। আবিরের লাশ নিয়ে যাওয়া হয় আর অথৈকে পুলিশের হেফাজতে। কারণ পুলিশের ধারণা আবিরের হত্যাকারী অথৈ, কিন্তু বাড়ির সকল মেয়েদের সাক্ষীর উপর নির্ভর করে অথৈ মুক্তি পায়। পায়ে চলতে পারে না এমন একটা মানুষ কি করে একটা সুস্থ সবল মানুষের গলায় ছুরি চালাতে পারবে? এইদিকে অথৈ ওর বাবা মায়ের কবরস্থানে এসেছে। জানো, তোমাদের দেখার জন্য আমি কতটা ছটফট করেছি। তোমাদের হত্যার প্রতিশোধ আমি নিয়েছি। অথৈ ওর বাবা মায়ের কবরস্থান থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে কথাগুলো বলছিল। এমন সময় ওর পাশে এসে একজন দাঁড়ালো। অথৈ তাকিয়ে দেখল প্রহর এসেছে। অথৈ কাঁদতে কাঁদতে প্রহরের বুকে মাথা রেখে বলল, এমনটা কি হবার কথা ছিল? আমার পরিবার 1 নিমিষেই শেষ হয়ে গেল। প্রহর অথৈয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। অথৈ শান্ত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে। কিছু সময় পর অথৈ শান্ত হয়। প্রহর ওর হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজে গাড়ি চালিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছানোর পর প্রহর অথৈয়ের হাত ধরে প্রবেশ করল। নাজিফা রান্নাঘর থেকে ছেলে এবং ছেলের বউয়ের এক ঝলক দেখে দৌড়ে বেরিয়ে এলেন। অথৈয়ের সামনে গিয়ে প্রহরের হাত থেকে অথৈয়ের হাত ছাড়িয়ে সোফাতে নিয়ে বসল অথৈকে। প্রহর মুচকি হেসে অথৈয়ের অপোজিট সোফায় গিয়ে বসল।
অথই, কই গিয়েছিলি মা? আব্বু আম্মুর সাথে দেখা করতে। এই শরীর নিয়ে কোথাও যায় মানুষ? যদি তোর কিছু হয়ে যেত? কিছু হবে না আম্মি, জীবনের সবচেয়ে কঠিনতম লড়াই আমি একাই লড়েছি, এটা তো সামান্য মাত্র। কথাগুলো বলেই ওর পেটে হাত রাখলো। ওর ভেতরে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। নাজিফা অথয়ের মাথায় হাত বুলিয়ে চলে যায়। প্রহর উঠে অথয়ের পাশে এসে বসল। অথয়ের হাত শক্ত করে চেপে ধরে বলল। তারপর অথয়ের মুখের দিকে তাকিয়ে বলল, তোমাকে আবারও ধন্যবাদ অথই আমার জীবনে ফিরে আসার জন্য। তুমি তো জানো না আমি তোমাকে না পেয়ে কতটা ডেসপারেট হয়ে গিয়েছিলাম। ডিভোর্স লেটার, তোমার চিঠি পড়ার পর আমি পাগল হয়ে গেছিলাম। ভেবেছিলাম তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তারপর একদিন আমার ভ্রম ভাঙলো। একজন আগন্তুক এসে আমার ভ্রম ভাঙালেন। তার বদৌলতে আমি তোমাকে খুঁজে পেয়েছি। নয়তো আমেরিকার মতো এত বড় একটা রাজ্যে তোমাকে কিভাবে খুঁজে পেতাম বলো? কথাগুলো শেষ করে অথয়ের হাতের পিঠে চুমু খেল প্রহর। অথই চোখ বন্ধ করে এই স্পর্শকে গ্রহণ করল। এই তো সেই পবিত্রতা যা কেবল প্রহরের কাছেই আছে। প্রহর অথয়ের কাঁধে মাথা রাখল। অথই প্রহরের হাত শক্ত করে ধরে রাখল। প্রহর অথয়ের চোখের দিকে তাকালে অথই বলল, সেই আগন্তুকের পরিচয়? বলতে মানা, কিন্তু সে তোমার এবং আমার শুভাকাঙ্ক্ষী। রাত 12টা বাজে। অথই একটা স্বপ্ন দেখল। কথাগুলো বলতে বলতে অট্ট হাসিতে ফেটে পড়ল আবির। এদিকে অথই ঘুমের ঘোর থেকে জেগে উঠল। ওর পুরো শরীর ঘেমে চপচপ করছে। পাশের বালিশে চোখ রাখতে দেখল প্রহর ঘুমিয়ে আছে। ব্যাস, এবার মনে শান্তি পেল অথই। এতক্ষণ তবে স্বপ্ন দেখছিল। অথয়ের আর ঘুম আসবে না এখন, তাই ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে হেঁটে বারান্দায় চলে গেল। দূর আকাশের শুক তারার দিকে তাকিয়ে